ওকে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি যে স্লাইড শেয়ার করেছি। আমার জি কথা আপু। কি? আচ্ছা আচ্ছা, না আমি ভয় পাই যে, আচ্ছা যখনই আমার কথা কেউ শুনতে পাবেন না, একটু হয় টেক্সট করবেন, না হয় হচ্ছে মানে হ্যান্ড রেইজ করবেন, মানে কোনো একটা ইঙ্গিত দিবেন। অবশ্য আপনারা যদি কথা না শোনা যায় বললেও তখন লাভ হবে না, কারণ আমি তো শুনবো এই ইয়ারফোনের মাধ্যমেই। তো এটায় যদি আলটিমেটলি প্রবলেম হয়ে দাঁড়ায়, তো একটু হ্যান্ড রেইজ করবেন অথবা হচ্ছে চ্যাট, মানে চ্যাটে লিখবেন যে কথা শোনা যাচ্ছে না। ওকে, আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ, সুন্দর, ওকে, নিরাপদে আছেন। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে রিসার্চ টাইপস, মানে ক্লাসিফিকেশন অফ রিসার্চ নিয়ে। আমরা আগামী ক্লাসেই রিসার্চ মেথোডোলজি পড়ব। মানে আমাদের এই যে ডেটা, এটার কালেকশন, রিসার্চ মেথোডোলজি বলতে এক্স্যাক্টলি কে বোঝায়, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস নিয়ে আমরা মানে পড়বো, ডেটা টাইপ নিয়ে পড়বো, হাউ টু কালেক্ট ডেটা, এগুলো নিয়ে আমরা পড়বো, এবং তারপর আমরা পড়বো হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন এন্ড দেন আমাদের রেফারেন্সেস ক্লাস। তো আরো প্রায় 4 5 6টা ক্লাসও লেগে যেতে পারে। ইট ডিপেন্ডস যে আমরা কতদূর এগোতে পারছি। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের রিসার্চের ক্লাসিফিকেশনের উপরে। এটা আমাদের মেথোডোলজি বা ডাটা কালেকশন অ্যানালাইসিস এগুলোর আগে আমাদের এই রিসার্চের এক্সাক্ট টাইপ সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং একদিক থেকে যদি বলতে চাই, আজকের ক্লাসটা কিন্তু মেথোডোলজিরই একটা পার্ট। কারণ আপনি রিসার্চ মেথোডোলজির যে পোর্শনটা, সেখানে যখন আপনাকে লিখতে হবে যে ইটস আ কোয়ালিটেটিভ স্টাডি অর ইটস আ ডেসক্রিপটিভ স্টাডি অর ইটস অ্যান এক্সপ্ল্যানেটরি স্টাডি, সো আপনাকে কিন্তু বুঝতে হবে যে কোয়ালিটেটিভ কোনটা, কোয়ান্টিটেটিভ কোনটা, কোনটা এক্সপ্লোরেটরি, কোনটা এক্সপ্ল্যানেটরি, কোনটা বেসিক রিসার্চ, কোনটা অ্যাপ্লাইড রিসার্চ। তো এগুলো সম্পর্কে ভালো মতো জানতে হবে, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসে ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ এবং রিসার্চের ক্লাসিফিকেশন এগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি একজন রিসার্চার হওয়ার জন্য কি ধরনের কোয়ালিটিস আমাদের মধ্যে বিলং করতে হবে, রিসার্চারের কোয়ালিটি নিয়েও আমরা কথা বলবো। সো ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চের মধ্যে আমরা দেখি, research is a process of collecting, analyzing, and interpreting information to answer questions. But to qualify as a research, the process must have certain characteristics, and they are like it must be controlled, rigorous, systematic, valid, verifiable, empirical, and critical. তার মানে একটা রিসার্চ তো একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্য দিয়েই হবে। It should follow, it has to follow a systematic process of collecting and analyzing data in order to solve a problem or question or hypothesis. এটা তো রিসার্চের একটা বেসিক ডেফিনেশন। কিন্তু এই যে আমরা টোটাল রিসার্চটা কন্ডাক্ট করব, থ্রু আউট দিস প্রসেস এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমরা মেনটেন করব, কিছু কোয়ালিটি আছে যেটা আপনাকে ইনশিওর করতে হবে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে কন্ট্রোলড হতে হবে, ইট শুড বি রিগারিয়াস, সিস্টেমেটিক। সিস্টেমেটিকটা কিন্তু আমরা একটু আগেই বলছি, যেটা একটা স্পেসিফিক সেট অফ প্রসিডিওর ফলো করে। এটা ভ্যালিড হতে হবে, ভেরিফায়েবল হতে হবে, রিলায়েবল হতে হবে, জাস্টিফায়েবল হতে হবে, এম্পিরিক্যাল হতে হবে, এবং ক্রিটিক্যাল হতে হবে। তো কোনটা বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে আমরা সেটা একটু দেখি। ঢাকা পড়ে গেছে। ওকে, আমরা একটু ছোট করে নেই সুবিধার্থে, বা আর একটু জুম করা যায়। ওকে, সো কন্ট্রোলড বলতে আমরা কি বুঝবো? কন্ট্রোলড বলতে অনেক কিছু বোঝাতে পারে। কন্ট্রোলড অ্যাম্বিয়েন্স বা অ্যাটমসফিয়ার বোঝাতে পারে, যে আপনি একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে আপনার রিসার্চটা কন্ডাক্ট করলেন। কখনো কখনো ভ্যারিয়েবল গুলো আপনার কন্ট্রোলের মধ্যে কন্ট্রোলে থাকবে, কখনো কখনো হচ্ছে আপনার যে স্টাডি গ্রুপ তারা কন্ট্রোলে থাকবে, কখনো হচ্ছে
আপনার যে মানে যাদের উপরে আপনি গবেষণাটা করছেন বা যেই বিষয়টা আপনি দেখতে চাচ্ছেন ওই ব্যাপারটার ক্ষেত্রে কন্ট্রোলে ওই ওই বিষয়টা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। কখনো কখনো এখানে কন্ট্রোল বলতে রিসার্চার হিমসেলফ। আমি আওয়াজ শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। সো কখনো কখনো কন্ট্রোল বলতে কিন্তু রিসার্চার নিজে কন্ট্রোলে থাকবে। আমরা এর আগে একটা কথা বলেছিলাম যে রিসার্চ অ্যাপ্রোচে আমরা পড়েছিলাম, মনে আছে কিনা? রিসার্চ অ্যাজ আ প্রসেস, রিসার্চের দুটো অ্যাপ্রোচ পড়েছিলাম। তার মধ্যে একটা ছিল রিসার্চ অ্যাজ কমিউনিকেশন, আর একটা হচ্ছে আমাদের ছিল যে রিসার্চের যে আমাদের ডেইলি প্রসেসের মধ্য দিয়ে, মানে রিসার্চারকে বায়াসলেসনেস হতে হবে, মানে রিসার্চার কখনো বায়াসড হতে পারবে না। বায়াসনেসের মধ্য থেকে একজন রিসার্চার কখনো, মানে একজন কেউ রিসার্চার হতে পারবে না, সে একটা স্টাডি কখনো কন্ডাক্ট করতে পারবে না। এবং মানে বায়াসনেস যদি একটা স্টাডিতে থাকে, সেই স্টাডির মানে আপনি আলটিমেটলি রেজাল্টটা বায়াসড হবে, রেজাল্টটা কখনো ফেয়ার হবে না, রেজাল্টটা কখনো ভ্যালিড হবে না। তো রিসার্চার হতে হলে এখানে যে কন্ট্রোল বলতে কিন্তু যে মানে অনেক আসপেক্টেই কন্ট্রোল ব্যাপারটা বোঝাচ্ছে। একটু বুঝতে আমরা চেষ্টা করি যে কন্ট্রোল ইন রিয়েল লাইফ দেয়ার আর মেনি ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট অ্যান আউটকাম। সো এখানে কন্ট্রোল বলতে এমন এমন জিনিসকে কন্ট্রোল করা বোঝাচ্ছে যেটা নাকি আউটকামের উপরে একটা এফেক্ট ফেলতে পারে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। The concept of control implies that in exploring causality in relation to two variables, you set up your study in a way that minimizes the effects of other factors affecting the relationship. মানে কখনো ভ্যারিয়েবলকে কন্ট্রোল করা বোঝাচ্ছে যে এমন কিছু ভ্যারিয়েবল হয়তো দুটো আছে যেটাকে আপনি কন্ট্রোলের মধ্যে রাখলে আপনার স্টাডির যে আউটকামটা সেটা মানে হচ্ছে সেটার উপরে কোনো রকম ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কোনো কথা না। ফর এক্সাম্পল, আমরা যদি অবজারভেশনাল যে স্টাডি থাকে, মানে অবজারভেশনাল রিসার্চ বা এথনোগ্রাফি, আমরা যে রিসার্চ গুলো করি, যে আপনি হয়তো একটা গবেষণা করছেন, ধরেন রোহিঙ্গাদের ওপর, অথবা এই যে জেনেভা ক্যাম্প আছে না, যারা ট্র্যাপড বিহারি মাইনরিটি আমরা বলি। সো জেনেভা ক্যাম্পে যারা থাকে, জেনেভা ক্যাম্পের নাম বোধহয় মানে আপনারা মোটামুটি জানেন বা বিষয়টা কি সেটা তো বোঝেন। হ্যাঁ কে শুনেছি কে আপু, বোঝেন এই না? যে হ্যাঁ বুঝি, এই মোহাম্মদপুরে যেটা তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কে কে জেনেভা ক্যাম্পের নাম শুনেননি? বাংলাদেশের মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প অবস্থিত। জেনেভা ক্যাম্পে কারা থাকে বা কি এই বিষয় নিয়ে কে জানেন না বলেন তো? আমি জানি না। আচ্ছা, আর আপু আমিও জানি না মানে ডিটেল। ওকে, জেনেভা ক্যাম্প হচ্ছে আমাদের 1971 এর আগে থেকে, মানে তখন তো আর 47-এ, অ্যাকচুয়ালি 47-এর আগে যখন মানে আমরা একসাথেই তো থাকতাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো আসলে কোনো তখন মানে সবগুলোকে ভারত উপমহাদেশ বা ইন্ডিয়া বা এরকম বলে হচ্ছে পরিচিত ছিল। তো যখন 1947-এ দেশ ভাগ হয়ে যায়, মানে হিন্দু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আর কি, যে হিন্দু মুসলিম এই বিষয়টা রিলিজিয়নের উপরে বেস করে যখন হচ্ছে ভাগ করে ফেলে, তো তখন আলটিমেটলি এখানে মানে এই ধর্মীয় ব্যাপারটা খুব শার্প হয়ে যায়। এবং আমরা আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওয়েস্ট এন্ড ইস্ট পাকিস্তান একটা মানে একটা আইডেন্টিটি বিলং করে, এবং ইন্ডিয়া আলাদা আরেকটা আইডেন্টিটি, যেটা হিন্দুস্তান বা হিন্দুরা তাদের হিন্দুদের বসবাসের স্থান, এভাবে হচ্ছে তাদের একটা নামকরণ হয়ে যায় বা তারা ওইভাবে থাকতে বসবাস করে। তো এরপর আস্তে আস্তে যখন তো মানে জেনেভা ক্যাম্পে মূলত বিহারিরা বসবাস করে। এখন এই বিহারি কারা? এদের মধ্যে অনেকে আছে যে যারা ইন্ডিয়া থেকে আসছে, আবার অনেকে আছে যে তারা পাকিস্তান থেকে আসে, মানে তাদের আদি বাড়ি যদি আপনি খোঁজেন, অনেকে ইন্ডিয়ান পাবেন, অনেকে পাকিস্তানি পাবেন, বাট মানে রিলিজিয়নের দিক থেকে দে অল আর মুসলিম। কিন্তু কিছু এদের আর্লিয়ার যে মানে জেনারেশন, তারা হচ্ছে কিছু বিলং করতো ইন্ডিয়ায়, কিছু বিলং করতো পাকিস্তানে। সো 1971-এ যখন যুদ্ধ হয়, তো
তো দেখা যাচ্ছে যে স্বাভাবিক হয় না যে আপনি ঢাকায় থাকেন, আপনার আত্মীয় চিটাগং এ থাকে, এটা স্বাভাবিক। এখন ফর এক্সাম্পল কখনো যদি সিএইচটি বলতে, যে চিটাগং হিল ট্র্যাক্টস বলতে যে এরিয়াগুলো বোঝানো হয়, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনের যে নির্দিষ্ট একটা এরিয়াকে আমরা সিএইচটি বলি, চিটাগং হিল ট্র্যাক্টস, ওখানে তো জানেনই যে মানে মাইনরিটি বলতে মানে এথনিক এবং বেঙ্গলি পিপল যারা পাহাড়ি অ্যান্ড বেঙ্গলি, তাদের মধ্যে কিন্তু একটা ক্লাস আছে ওখানে, একটা বড় রকমের ক্লাস আছে, অ্যাটলিস্ট প্রতিদিন একটা করে লাশ ওখানে থাকেই, পাওয়া যায়। সো পাহাড়ি বাঙালিদের মধ্যে যেমন একটা ঝামেলা আছে। এখন ফরে মানে আমরা ধরে নেই যদি কখনো এমন হয়, আল্লাহ না করুক, ছোট্ট একটা দেশ, এটা আর ভাগ হোক এটা চাই না, তো যদি এমন হয় কখনো যে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা ঝামেলা হয়ে ওরা সামহাও বিদ্রোহ করে বসলো এবং ওরা যুদ্ধ শুরু করে দিল বাংলাদেশ গভর্নমেন্টের এগেইনস্টে, এবং যে সেগ্রিগেটেড ভায়োলেন্স গুলো হয় আমরা জানি যে এমন যদি হয় যে কখনো সিএইচটি আলাদা একটা পার্ট হয়ে গেল, মানে যে বাংলাদেশের মানচিত্র যখন আমরা আঁকি একটা সাইডে একটা পোর্শন আঁকি না, একটা লেজের মতো করে, তো ওই অংশটুকু যে চিরং ডিভিশনটা বা ওই সাইডটা যে ছোট করে আঁকি, ওই এরিয়াটা ধরেন আলাদা হয়ে গেল, মানে ওই এরিয়াটা আর বাংলাদেশের দখলে নেই, ওটা আলাদা একটা রিজন হয়ে গেল। পাহাড়ি যারা মানে বিভিন্ন এথনিক মাইনরিটিস তারা সবাই মিলে একটা দল গঠন করলো এবং তারা আলাদা হয়ে গেল। এখন ওইখানে তো ধরেন আপনার আত্মীয় স্বজন বসবাস করতো, এমনও হতে পারে যে তারা ওখানেই রয়ে গেছে, অথবা ওই পাহাড়িদের অত্যাচারে তারা আবার ব্যাক করলো, তো সবাই তো ব্যাক করতে পারবে না, অনেকে আবার থেকে যাবে, ট্র্যাপড হয়ে যাবে, অনেক কারণে, নানান জটিলতার কারণে আসতে পারবে না। সেম সিচুয়েশনটাই তখন 1971-এ এই ঘটনাটা ঘটে। অনেকে বাংলাদেশ থেকে যখন তারা আবার যাদের পূর্বপুরুষ ইন্ডিয়াতে ছিল, মানে তাদের বাবা মা বা ভাই বোন বা এরকম ফ্যামিলির কিছু পোর্শন ইন্ডিয়াতে ছিল, তারা ইন্ডিয়া আবার চলে যেতে চাচ্ছিল, বাট ওই সময় যুদ্ধের কারণে অনেকে যেতে পারেনি। আবার অনেকের ফ্যামিলি হচ্ছে পাকিস্তান থাকে, তারাও যেতে পারে, তো এখানে তারা ট্র্যাপড হয়ে যায়। তো তারা হচ্ছে মূলত বিহারি, তারা কিন্তু দে আর নট বেঙ্গল, তাদের ভাষা কিন্তু তারা হচ্ছে উর্দু টাইপ ভাষা বলে, হ্যাঁ, পুরোপুরি হিন্দি বলে না, আবার পুরোপুরি উর্দু বলে না, মাঝামাঝি একটা ভাষা, ওদের আলাদা একটা টোন আছে। সো ওদের যে এথনিক গ্রুপ, এথনিক গোষ্ঠী, সেটাকে বলে মাইনরিটি, মানে বিহারি। তো কিন্তু ওরা মুসলিম, ওরা হচ্ছে 1971-এর মানে আটকা পড়ে যায় বাংলাদেশের কিছু কিছু এরিয়াতে। তো তার মধ্যে এখন এটা অনেক বড় একটা ইতিহাস। তো 1971-এর পর যখন তারা ট্র্যাপড, এখন ওরা ওদের আবার কিভাবে হস্তান্তর করবে, কিভাবে কি হবে না হবে, আর 71-এর পর 72, 75-এ আমাদের একটা বড় রকমের ধাক্কা চলে আসে, আমাদের ফাদার অফ দ্য নেশন যখন অ্যাসাসিনেটেড হয়। তো নানান কারণে দেশের যে বেসিক নিড গুলো, বেসিক জায়গাগুলো, সেগুলো অ্যাড্রেস করাটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তখন এই রিফিউজি কারা বা কারা ট্র্যাপড মাইনরিটি, এদেরকে নিয়ে যে ডিল করবে, মানে ওই ইয়েটা তখনও হয়ে ওঠেনি। কারণ আমরা 74, 73-তে হচ্ছে মানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এটার একটা ধাক্কা ছিল। 75-এ আবার একটা বড় রকমের ধাক্কা, নতুন কনস্টিটিউশন, নতুন রাষ্ট্র ব্যবস্থার এত খারাপ অবস্থা, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। তো নানান কারণে তারা আলটিমেটলি ট্র্যাপটি রয়ে গেল, অ্যান্ড টিল নাও তারা এখনো পর্যন্ত ট্র্যাপ। কিছুদিন আগে তারা তাদের কোনো সিটিজেনশিপ ছিল না, কিছুদিন আগে মানে কয়েক বছর আগে তারা সিটিজেনশিপ পায়, এবং তারপরেও তাদের অনেক লিমিটেশন আছে, ওরা ভালো কোনো স্কুলে ভর্তি হতে পারে না, ওদের যে নির্দিষ্ট জায়গা আছে, মানে গভর্নমেন্ট কিছু কিছু ক্যাম্প দিয়ে দিয়েছে, যেমন মোহাম্মদপুরে যেটা, সেটাকে বলে জেনেভা ক্যাম্প, এরকম ওদের আরো কিছু কিছু ক্যাম্প আছে। মিরপুরে ওদের আর কিছু জায়গায় আছে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ক্যাম্পে তারা বিলং করে। এবং কখনো যদি সুযোগ হয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পটা একটু ভিজিট করে দেখে যাবেন, আপনাদের অভিজ্ঞতা হবে। অনেকে কষ্ট থাকে না যে আমি কত খারাপ আছি, ওদেরকে দেখলে সব কষ্ট দূর হয়ে যাবে। ওরা কতটা খারাপ পরিবেশে মানে মানবেতর জীবন যাপন করে, সেটা দেখলেই বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে তো ওকে, যেটা বলছিলাম, কারো একজনের মাইক কোথায়, থ্যাংক ইউ। তো এখন আচ্ছা, বিহারিদের কাহিনীটা একটু সংক্ষেপে শেষ করি। তো পরবর্তীতে ওদেরকে এখন সিটিজেনশিপ দেয়া হয়েছে, বাট অনেক রাইটস ওদের নাই। তাদের যে আমাদের যেটা থাকে বাই বর্ন, যে রাইট টু মুভমেন্ট, আমরা চাইলে এই দেশ থেকে ওই দেশে মুভ করতে পারি, ওরা কিন্তু পারে না। ওদের এখনো ওদের সেই পারমিশন দেওয়া হয়নি বাংলাদেশ সরকার থেকে।
তারপরে হচ্ছে তাদের ম্যারেজ নিয়ে অনেক ঝামেলা আছে, ওরা ওদের গোষ্ঠীতেই শুধু বিয়ে শাদী দেয়, এটা নিয়ে ল নাই, কিন্তু বাইরের মানুষের সাথে ওদের তেমন একটা বিয়ে শাদী বা এরকম হয়ও না, ওরাও লাইক করে না বিকজ ওরা মাইনরিটি। এবং আপনি ওখানে যে দেখবেন যে ওরা এখনো কিন্তু উর্দু ভাষাতেই কথা বলে, বিহারিদের যে ভাষাটা ওই ভাষাতে ওরা এখনো কথা আপু বলে। আমি এখানে কয়েকটা লাইন অ্যাড করতে পারি? হ্যাঁ, শিওর শিওর প্লিজ। আপু আমি কয়েকটা আর্টিকেল পড়ছিলাম ওদেরকে নিয়ে। বিশেষ করে যে শফিকুল আলম স্যার, যিনি উনি এএফপি তে অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেসে কাজ করেন, উনি উনি কয়েকবার একটা টানা কয়েকটা সিরিজ লিখেছিলেন ওনাদের নিয়ে। আমাদের স্বাধীনতার পর যতগুলো বিহারি মারা হয়েছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের গভর্নমেন্ট অনেক বিহারিকে মারছে, এবং ইভেন দ্যাট ওয়াজ নট লেস দেন জেনোসাইড। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এবং এগুলোকে ডেঞ্জারাসলি ধামা চাপা দেওয়া হয়েছে। এবং যেভাবে ইন্ডিয়াতে ক্যাব হয়েছে, তারপর সিএ হয়েছে, বাংলাদেশিদেরকে পাঠাই দিচ্ছে, অমিত শাহ বলতেছে যে বাংলাদেশি যারা ছিল তাদেরকে পাঠিয়ে দিবে, ওই নেচারটা বাংলাদেশে বিহারিদের প্রতি অনেক আগে থেকে শুরু করছিল। ইভেন আফটার দেন 71 তখন থেকে কিন্তু বিহারিদেরকে এত বেশি। এখন বিহারিদের সমস্যাটা কি? এখন আমাদের বাংলাদেশিরা যারা, তারা তো কলকাতায় আটকে গেছে, এটা যুদ্ধের সময় হয়। তো এই সিচুয়েশনটাও তো বিহারিদের সময় হয়েছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট, কোন গভর্নমেন্ট এটা নিয়ে কোনো ভালো এবং পজিটিভ কোনো কাজ করে নাই। এবং তাদেরকে যেভাবে হিউম্যান রাইটস এর দিক থেকে তাদেরকে যেভাবে বঞ্চিত অপ্রেসড করে করে রাখা হয়েছে, বঞ্চিত করে রাখা হয়েছে, এটা কিন্তু খুবই রিমার্কেবল। এটা যদি ইন্টারন্যাশনাল এরিনা যদি ধরে, তাহলে বাংলাদেশ এটা থেকে ছাড় পাবে না। এগুলো নিয়ে অনেক ইয়ে আছে আর কি। এক্স্যাক্টলি। এটা তো এগুলো নিয়ে আপনারা চাইলে একটু স্টাডি করতে পারেন, যারা হয়তো সোশ্যাল সায়েন্সের না তারাও অনেক কিছু জানতে পারবেন। আর যেটা বললাম, সরাসরি মানে জেনেভা ক্যাম্প একটু ভিজিট করে আসবেন, অনেক ভালো আপু, আমি লাগবে। একটু শেয়ার করি। হ্যাঁ শিওর। আমি হচ্ছে এই যে কয়েক মাস আগে গিয়েছিলাম জেনেভা ক্যাম্পে। জেনেভা ক্যাম্পে থার্ড জেন্ডারদের নিয়ে কিছু কাজ করতেছিলাম, মানে আমার এক ফ্রেন্ডের সাথে। তো ওখানে গিয়েছিলাম, তো ওদের হচ্ছে একজনের বাসায় গেছি, আমি নাম বলতেছি না। তো ওনাদের রুম গুলো যে এত ছোট ছোট, মানে আমাদের যেরকম ওয়াশরুম হয় এক্স্যাক্টলি সেই রকম, অনেক মানুষ। বা হ্যাঁ, আপনি যেটা বললেন যে ওরা হিন্দি উর্দু মিক্স করে কথা বলে, তো ওরা হচ্ছে এখনো হচ্ছে বা হচ্ছে যে সিটিজেনশিপ পেয়েছে, আপনি যেটা বললেন যে তাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা নাই যে সিটিজেনশিপ পেয়েছে, হয়তো নামে মাত্র তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে রাইটস বা কোনো কিছুই নাই। বা ওই পরিবেশে যদি আমরা যাই তাহলে দেখবে যে অন্য এক বাংলাদেশ, যেখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রতিদিনের যে জীবনযাপন বা আমরা যেভাবে লাইফ স্পেন্ড করি সেই রকম না এক্স্যাক্টলি। সেটাই। এখন ধরেন যেটা বলছিলাম আমরা, যে আপনি বিহারিদের উপরে ধরেন একটা স্টাডি করতে চান, যেমন এই আপু বলছিলেন যে থার্ড জেন্ডার নিয়ে স্টাডি করতে গিয়ে বিহারি ক্যাম্পে কোনো একটা কারণে যাওয়া হয়েছে। ধরেন আপনি বিহারিদের চিলড্রেনদেরকে নিয়ে একটা কাজ করতে চান, বিশেষ করে গার্ল চিলড্রেনদেরকে নিয়ে। অ্যাজ আ রিসার্চার উই নিড টু বি ভেরি স্পেসিফিক ইন এভরি টার্মস। তো আপনি বিহারি গার্ল চিলড্রেনদেরকে নিয়ে একটা স্টাডি করতে চান। গার্ল চিলড্রেনদের একটা এজ গ্রুপ আপনি সিলেক্ট করলেন, যে 5 থেকে 10 বা 3 থেকে 9 বা 10-12, কারণ এর উপরে গেলে আপনি পাবেন না কারোকে আনম্যারিড। বেশিরভাগ ক্ষেত্রেই এত অল্প অল্প বয়সে ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, কারণ কিছু করার নাই, তো কিচ্ছু করার নাই, আপনি গেলে বুঝতে পারবেন বস্তি থেকেও অবস্থা খুবই খারাপ তাদের। তো ধরেন আপনি তাদের নিয়ে একটা স্টাডি করতে চান, এখন আপনি চাচ্ছেন যে একটা লঙ্গিটিউডনাল স্টাডি করতে, এবং আপনি অবজার্ভ করবেন তাদের ওইখানকার বাচ্চাদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, তাদের যে কমিউনিকেশন, তারা কিভাবে ট্রিটেড হয়, ফর এক্সাম্পল আপনি এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, এবং আপনি হচ্ছে অবজার্ভ করবেন। আপনি কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স, কিন্তু আপনার অডিয়েন্স তো বললামই যে বিহারি গার্ল চিলড্রেন। আপনি ধরেন প্রতিদিন একটা স্কুলের সামনে দাঁড়ান বা 2-3টে স্কুলের সামনে দাঁড়ান, ডিফারেন্ট স্কুলের সামনে, এবং ওই বয়সী বাচ্চাদেরকে আপনি খেয়াল করেন, খোঁজ খবর রাখেন, তারা কিভাবে স্কুলে ট্রিটেড হচ্ছে, তারা বাসায় কিভাবে ট্রিটেড হচ্ছে, আপনি প্রতিদিন ভিজিট করেন, ঠিক আছে, কিন্তু কেউ জানে না আপনি আসলে অবজার্ভ করছেন। তো যদি আপনি তাদেরকে বলেই দেন যে, বা ধরেন আপনি আপনার সামহাও আপনার কোনো অ্যাটিটিউডে, বা এই যে প্রতিদিন যাচ্ছেন, কেউ বুঝে ফেলতে পারলো যে আপনি কি কারণে আসছেন, অথবা কেউ জিজ্ঞেস করলো, আপনি বলে দিলেন যে ভাই আমি তো অবজার্ভ করতে আসছি আপনাদের অ্যাটিটিউড, সাথে সাথে কিন্তু তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে।
ফর এক্সাম্পল, আপনি যদি আগে একটা স্কুলে অ্যানাউন্স করে দেন যে এই স্কুলে আমি একটা অবজারভেশন স্টাডির জন্য আসব, ওখানকার বাচ্চাদের কিন্তু এর আগের দিন ধমক টমক দিয়ে বলবে এই ভালো ড্রেস পরে আসবা, সবচেয়ে ভালো ড্রেস পরে আসবা, নানান কিছু। বা যে স্কুল ড্রেস আছে ওদের বেশিরভাগেরই স্কুল ড্রেস কোড মেনটেন করে না, মানে নেই। তো ওরা নর্মাল ডেইলি যে ড্রেস আপ ওটা পরে ওরা ক্লাস করে। কারণ আমার হচ্ছে এডুকেশন নিয়ে ওদের উপরে একটা কাজ ছিল, তো আমার ওখানে অনেক যাতায়াত করতে হয়েছিল গত বছর। তো এই সুবাদে আমি আর কি এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারছি। তো এখন আপনি যদি বলে দেন, ওরা কিন্তু পরের দিন স্কুলে খুব সুন্দর করে হাত নখ পা মানে নখ টক কেটে, হাত পায়ে নখ টক কেটে, ভালো ড্রেস পরে, চুল সুন্দর করে বেঁধে, মানে সুন্দরভাবে আসবে এবং আপনার সাথে সুন্দর করে হেসে কথা বলবে। কিন্তু আপনি যদি ওদের রেগুলার অ্যাক্টিভিটিস দেখতে চান, রেগুলার ড্রেস আপ দেখতে চান, ওরা টিফিনে কি খায়, কতটুকু ভালো খাবার দাবার ওরা পাচ্ছে, ওদের বাসার অবস্থা কি, ওরা কি ধরনের একটা হাইজিন পরিবেশে বেড়ে উঠতে পারছে কিনা, নানান বিষয় নিয়ে যদি আপনি ওদের একটু অবজার্ভ করেন, বা ওদেরকে যে পাঠদান করা হয়, সেই যে শিক্ষক পাঠদান করছেন তিনি কতটুকু যোগ্য, কতটুকু বয়সী, ওনার শিক্ষাগত যোগ্যতা কি, বা তিনি কতটা ফ্রেন্ডলি উপায়ে হচ্ছে উনি টিচিংটা দিচ্ছেন, এই সবকিছু যদি আপনি আগেই বলে দেন, তাহলে কিন্তু ওই টিচারও আপনার সামনে ভালোভাবে পড়াবে এবং আপনিও মানে দেখা যাচ্ছে যে রিয়েল সিনারিওটা পাবেন না। এখানে হচ্ছে পরিবেশটা এটাই। এখন কন্ট্রোল বলতে যে সবসময় অ্যাকর্ডিং টু মানে আপনার উইশ, বা আপনি এটাকে কন্ট্রোল করলেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী এটা হচ্ছে, কন্ট্রোল বলতে সবসময় কিন্তু এইটা বোঝাচ্ছে না। রিসার্চে কন্ট্রোল এনভায়রনমেন্ট বলছে যে আপনি যে আউটকামটা দেখতে চান, আপনার এমন কোনো ফ্যাক্টর ক্রিয়েট করবেন না যেটা আলটিমেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আউটকামের উপরে। যেমন ধরেন, এই যে আপনি এই পরিবেশে কাউকে বললেন না, আপনার আউটকামের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করতে দিলেন না, আপনি স্বাভাবিকভাবে যা আছে আপনি তাই চাচ্ছেন, এটাই একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট এক হিসাবে। আবার আপনি ধরেন একটা ল্যাব এক্সপেরিমেন্ট করছেন, সেখানে আপনি চাচ্ছেন না বাইরের কোনো সাউন্ড, বাইরের কোনো ধুলাবালি, বাইরের কোনো জার্ম আপনার ওই ল্যাবে ইন করুক, আপনি ওই রকম একটা গ্লাস প্রোটেক্টিভ একটা ল্যাবে আপনি কাজ করছেন, এটাও আরেক ধরনের কন্ট্রোলড এনভায়রনমেন্ট। অথবা আপনি ধরেন দুটো চিলড্রেন গ্রুপ নিয়ে কাজ করছেন, আপনি চাচ্ছেন না যে এখানে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে শিখিয়ে দেখ। আমরা দেখি যে অনেক সময় গার্ডিয়ানদের অ্যালাউ করলে বাচ্চাদেরকে গার্ডিয়ানরা নানান কিছু শিখিয়ে দেয়, আপনি চান যে এক্স্যাক্টলি সিনারিওটা দেখতে, যে কোন বাচ্চারা ভালো পারছে, মেয়ে বাচ্চারা না ছেলে বাচ্চারা, আপনি তাদেরকে নানান প্রশ্ন করছেন, ওরা স্পন্টানিয়াসলি অ্যান্সার করছে। তো এই যে বিষয়গুলো, যে আপনি একটা পার্টিকুলার কিছু নিয়ে স্টাডি করছেন যেখানে অনেক ফ্যাক্টরস থাকতে পারে, ভ্যারিয়েবল থাকতে পারে, ওখানের অ্যাম্বিয়েন্সটা আপনার মানে এমন কোনো কিছু দ্বারা আপনি এফেক্টেড হতে দিলেন না যেটা আপনার আউটকামের উপরে একটা বাজে ধরনের প্রভাব ফেলবে। মানে ন্যাচারালি যা হওয়ার, নর্মাল সিচুয়েশনে যেটা হওয়ার ছিল তাই যাতে হয়। আর যদি কখনো হয় যে আপনার এক্সট্রা কোনো ফ্যাক্টর ইম্পোজ করে সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে হচ্ছে এবং সেটা আপনার স্টাডির জন্য ভালো, সেটা আপনাকে একটা ফ্রেশ আউটকাম দিবে, একটা আনবায়াসড আউটকাম দিবে, সেই ক্ষেত্রে আপনি সেই এক্সট্রা ফ্যাক্টরগুলো ইম্পোজ করবেন। আচ্ছা, এখন আসি আমরা রিগোরিয়াস নিয়ে, যে আমরা বলছি যে রিসার্চের প্রসেসটা বা রিসার্চ এটা হতে হবে রিগোরিয়াস। কিভাবে, বা রিগোরিয়াস বলতে কি বোঝাচ্ছে, যে আপনার যে প্রসেসটা, আপনি যে প্রসিডিউরটা ফলো করবেন, সেটা যাতে রিলিভেন্ট হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, জাস্টিফাইড হয়। আমরা অনেক সময় দেখি যে আপনি কিন্তু মন চাইলে একটা ঠাস করে একটা লেখা নিয়ে একটা কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করে আপনি সার্ভে করে ফেললেন, তারপরে রিসার্চের অ্যানালাইসিস করে আপনি কাজ করে ফেললেন, তারপরে পাবলিকেশন করে ফেললেন। এটা কিন্তু কখনো হয় না। আপনি যে কোয়েশ্চেনিয়ারটা ডেভেলপ করলেন, এটা একটা পিয়ার রিভিউ কমিটি, মানে একটা এথিক্যাল কমিটি, একটা রিভিউ কমিটির থেকে এথিক্যাল পারমিশন নিতে হয়। তারা দেখে দিবে তারা কারা, তারা হচ্ছে যাদের ভালো রিসার্চের নলেজ আছে। ওই একটা কোনো কমিটির কাছে আপনার রিসার্চের যে কোয়েশ্চেনটা আপনার হ্যান্ড ওভার করতে হবে। তারা যদি মানে পারমিশন দেয়, এথিক্যাল কনসিডারেশন দেয়, তখন আপনি হচ্ছে ওই কোয়েশ্চেনিয়ারের উপরে কাজ করতে পারবেন। সেটা সার্ভে কোয়েশ্চেনিয়ার হোক, ইন্টারভিউ কোয়েশ্চেনিয়ার হোক, অথবা আপনার হচ্ছে লাইক কোনো ধরেন কোনো এফজিডি করছেন সেটার কোয়েশ্চেনিয়ার হোক, যে কোনো কিছুই হোক। অথবা আপনি পেপার পেন্সিল একটা ক্রস চেক সার্ভে করবেন, ক্রস সেকশনাল স্টাডি করবেন, মানে যাই করেন না কেন, আপনার যে কোয়েশ্চেনিয়ারটা বা আপনার যেই মানে মেথডটা যার মাধ্যমে আপনি ডাটা কালেকশন করবেন, এই জিনিসগুলো জাস্টিফাইড হতে হবে। এগুলো মানে
ইথিক্যালি কনসিডার্ড হতে হবে, এটা মানে পারমিটেড হতে হবে। সো এই প্রসেসটা রিগরিয়াস কারণ হচ্ছে আপনি ইররিলেভেন্ট কিছু করতে পারবেন না, আনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু করতে পারবেন না, আনজাস্টিফাইড কিছু করতে পারবেন না, এবং সবসময় কিন্তু আপনাকে একদম সুপারভাইজারের আন্ডারে কাজটা করতে হবে। এবং সুপারভাইজারও যেন তেন কেউ হলে হবে না, যার পাবলিকেশন সেন্স আছে, যার রাইটিং সেন্স ভালো, যিনি কাজ করেছেন এই ফিল্ডে, তার আন্ডারে আপনাকে কাজটা করতে হবে। এবং রিসার্চের প্রসেসটা দেখেন, ইটস আ সিস্টেমেটিক প্রসেস। আমরা বলছিলাম যে ইট ফলোস আ সার্টেন লজিক্যাল সিকোয়েন্স, আ সার্টেন লজিক্যাল সিকোয়েন্স এটা ফলো করে। আপনি একটার পর লাইক প্রথমে আপনি আপনার একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করালেন, তার উপরে ভিত্তি করে আপনি লিটারেচার রিভিউ করলেন, আপনার রিসার্চের অবজেক্টিভ এইম সেট করার পরে আপনি লিটারেচার রিভিউ করলেন, তারপরে আপনি কোয়েশ্চেনিয়ার এগুলো রেডি করলেন, দেন আপনি ডাটা কালেকশন করলেন, দেন আপনি অ্যানালাইসিস করবেন, দেন আপনি ফাইন্ডিংস এন্ড ডিসকাশন পার্ট লিখবেন। এরপর তারপরে আপনি আপনার রিসার্চের যে ফ্লস গুলো আছে, যে ক্রিটিক্যাল মানে অ্যাসপেক্টস গুলো আছে, আপনি সেগুলো নিয়ে লিখবেন, ঠিক আছে? তারপর যদি আপনার কোনো রিকমেন্ডেশন দিতে হয় আপনি সেগুলো দিবেন। এখন ফার্স্টে কিন্তু আপনি রিকমেন্ডেশন লিখে ফেলতে পারবেন না, ফার্স্টে কিন্তু আপনি অ্যানালাইসিস লিখে ফেলতে পারবেন না, ফার্স্টে আপনি ডাটা কালেকশন করলেন, তারপর আপনি লিটারেচার রিভিউ করলেন, নো, ইউ কান্ট ডু ইট। সো ইউ হ্যাভ টু প্রসেস আ সার্টেন লজিক্যাল সিকোয়েন্স অর আ সার্টেন সেট অফ প্রসিডিওর, আপনাকে এটা ফলো করতে হবে। এরপর দেখেন রিসার্চের যে আমাদের প্রসেসটা বা রিসার্চটা, এটা হচ্ছে ভ্যালিড এন্ড ভেরিফায়েবল। একটু আগে যেটা বলছিলাম, একটা বৈধ উপায়ে সবাই জানবে, শুনবে, আপনার একটা ইথিক্যাল কমিটি জানবে, তাদের পারমিশনের মাধ্যমে আপনি হচ্ছে আপনার এই প্রসেসটা শুরু করবেন। এবং আপনাকে কাজ করতে হবে কিন্তু খুব কারেক্টলি, টু দি পয়েন্ট, খুব ভেরিফায়েবল একটা উপায়, যাতে করে আপনার যে কালেক্টেড ডাটা সেটাও ভেরিফাইড হয়ে যায় অটোমেটিকলি। কখনো কিন্তু এটা শুনবেন না যে কেউ বলছে যে আপনার যে কালেক্টেড ডাটা সেগুলো ভেরিফাই করে আনেন কারো কাছ থেকে, এটা কিন্তু কখনো কোনো জার্নাল এটা আস্ক করে না। আস্ক করে কি, আপনার কোয়েশ্চেনিয়ার থ্রু হুইচ ইউ উইল কালেক্ট ইউর ডাটা, ওই কোয়েশ্চেনিয়ারটা জাস্টিফাইড কিনা, কোয়েশ্চেনিয়ারটা কিন্তু ভেরিফাই করার কথা বলে, কোয়েশ্চেনিয়ারটার ব্যাপারে ইথিক্যাল কনসিডারেশনের কথা বলে, ডাটার ক্ষেত্রে কিন্তু কখনো বলে না। এর কারণ হচ্ছে আপনার কোয়েশ্চেনিয়ার যদি ঠিকঠাক থাকে, আপনার ডাটা অটোমেটিকলি ঠিকঠাক হবে। You can extract the data in a very certain way, in a very specific way, in a very correct way if your questionnaire is correct. এই কারণে বলছে যে আপনার এই যে সিস্টেমেটিক হতে হবে, রিগরিয়াস হতে হবে, কন্ট্রোলড হতে হবে, ভ্যালিড হতে হবে, ভেরিফায়েবল হতে হবে, এবং কি দেখেন empirical. This means that any conclusion drawn are based upon hard evidence gathered from information collected from real life experiences or observation. মানে ডেটা আপনাকে যা বলে সেটাই কিন্তু আপনার আউটকাম, সেটাই আপনার ফাইন্ডিংস। That means your conclusion should be empirical. Empirical মানে কি, যেটা এক্সিস্ট করে এমন কিছুই তো আপনি বলবেন, আপনার ডাটা যা বলছে আপনাকে তাই বলতে হবে, what your data say. তারপর হচ্ছে আপনার রিসার্চটা দেখেন ক্রিটিক্যাল হতে হবে। এর মানে হচ্ছে আপনার আপনার নিজের রিসার্চকে নিজেকেই ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে, আপনার ক্রিটিক্যাল মাইন্ড সেট আপ থাকতে হবে, আরেকজন আপনার লেখাটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করবে সেটা একসেপ্ট করার জন্য, এবং দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন মাস্ট বি ফুল প্রুফ অ্যান্ড ফ্রি ফ্রম ড্রব্যাকস। তার মানে দেখেন যে আপনার এই যে কাজটা, এই যে প্রসেসটা, পুরো প্রসেসে কিন্তু সুপারভাইজ আপনাকে সংশোধন করে দিচ্ছে, সংশোধিত হচ্ছেন আপনি পুরো প্রসেসে। সো এখানে কিছু ক্রিটিক্যাল অ্যাসপেক্ট থাকবে, কিছু কিছু জায়গা থাকবে, কিছু ফ্লস আছে যেগুলো আপনি ওভারটেক করে যেতে পারবেন, যেগুলো আপনি ফেস করতে পারবেন, কিছু কিছু ফ্লস আছে যেগুলো আপনি পারবেন না। দ্যাটস ইউর ক্রিটিক্যাল পার্ট। আমরা কিন্তু রিসার্চে নিজেরাই নিজেদের ক্রিটিক্যাল অ্যাসপেক্ট গুলো লিখি, যে আমার রিসার্চের ড্রব্যাকস গুলো কি কি, আমি কোন কোন এরিয়া অ্যাড্রেস করতে পারিনি, আমার রিসার্চের গ্যাপস এগুলো ফ্লস এগুলো। সো এগুলো থাকবেই। সো এগুলো হচ্ছে একটা রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এরপর আমরা একটু দেখি রিসার্চের টাইপস। সো রিসার্চের অনেক ভাবে রিসার্চকে ক্লাসিফাই করা যায়, অনেক টাইপের রিসার্চ এক্সিস্ট করে। আমরা আজকে সেগুলোই শিখবো যেগুলো ইউজুয়ালি ইউজড হয় এবং যেগুলো আপনার মানে অ্যাপ্লাইড, যেই টেকনিক্স গুলো বা যে রিসার্চ টাইপস গুলো অ্যাপ্লাইড। এখন দেখেন রিসার্চকে তিনটা লেন্স থেকে ভাগ করা যায়, তিনটা পার্সপেক্টিভ থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ, লাইক ফ্রম দ্য অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ,
মানে অ্যাপ্লিকেশন অফ রিসার্চ স্টাডি এই দিক থেকে দুটো ভাগ করা যায়, পিওর আর বেসিক রিসার্চ, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অবজেক্টিভ ইন আন্ডারটেকিং দি রিসার্চ, রিসার্চের মানে আপনি কোন অবজেক্টিভ নিয়ে কাজ করছেন, অবজেক্টিভের উপরে ভিত্তি করে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, এই লক্ষ্যের উপরে ভিত্তি করে আপনি রিসার্চকে চারটা ভাগে ভাগ করতে পারবেন। মানে রিসার্চকে মূলত চারটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করা যাবে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, কোরিলেশনাল, এক্সপ্ল্যানেটরি এন্ড এক্সপ্লোরেটরি। আরেকটা হচ্ছে আপনি ইনকোয়ারি মোড, ইনকোয়ারি মোডের উপরে ভিত্তি করে রিসার্চকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। একটু পরে আমরা এগুলোর অ্যানালাইসিসে যাব, পিওর রিসার্চ বা বেসিক রিসার্চ বলতে কি বোঝায়, অ্যাপ্লাইড রিসার্চ বলতে কি বোঝায়, ডেসক্রিপটিভ কোরিলেশনাল রিসার্চ বলতে কি বোঝায়। কিন্তু তার আগে একটা কথা বলছি, একটু মাইন্ডফুলি শুনবেন, সেটা হচ্ছে রিসার্চকে কিন্তু আমরা তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখে তিনটা টাইপের ক্লাসিফিকেশন করলাম। এর মানে কিন্তু এই না যে এরা ওভারল্যাপিং হতে পারবে না। ফর এক্সাম্পল, একটা পিওর রিসার্চ বা একটা অ্যাপ্লাইড রিসার্চ সেটা যে ডেসক্রিপটিভ বা এক্সপ্ল্যানেটরি হতে পারবে না এমন কিন্তু না। একটা রিসার্চ সেটা অ্যাট দ্য সেম টাইম পিওর, ডেসক্রিপটিভ এবং কোয়ালিটেটিভ হতে পারে। বুঝতে পারছেন? এখানে কিন্তু কারোর সাথে কারোর ভার্সেস সম্পর্ক না। একটা রিসার্চ পিওর, ডেসক্রিপটিভ এবং কোয়ালিটেটিভ হতে পারে। এর কারণ কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা রিসার্চ কোরিলেশনাল এবং ডেসক্রিপটিভ হবে না, কারণ কোরিলেশনাল এবং ডেসক্রিপটিভ দুটোই হচ্ছে অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন রিসার্চের ক্লাসিফিকেশন করি তাদের মধ্যে একটি প্রশাখা। শাখাটা হচ্ছে অবজেক্টিভ, প্রশাখা হচ্ছে ডেসক্রিপটিভ কোরিলেশনাল। সো একটা রিসার্চ কখনোই অ্যাট দ্য সেম টাইম ডেসক্রিপটিভ এবং কোরিলেশনাল হতে পারবে না, কিন্তু একটা রিসার্চ অ্যাট দ্য সেম টাইম ডেসক্রিপটিভ এবং কোয়ালিটেটিভ অথবা ডেসক্রিপটিভ এবং কোয়ান্টিটেটিভ হতে পারবে। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ইয়েস আপু। জি আপু। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই জায়গাটা আমাকে একটু প্রশ্ন করতে পারেন। ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন নেই, আমরা একটু দেখি অ্যাপ্লিকেশনের দিকে। অ্যাপ্লিকেশনের দিক থেকে আমরা দেখছি যে আমাদের রিসার্চটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পিওর বা বেসিক রিসার্চ আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। সো পিওর রিসার্চ বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। Pure research involves developing and testing theories and hypotheses that are intellectually challenging to researcher but may or may not have practical application at the present time or in future. The knowledge produced through pure research is sought in order to add to the existing body of research methods. It's a major means of generating new ideas, principles and theories. এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এটা কিন্তু রিসার্চের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে ইটস আ মেজর মিনস অফ জেনারেটিং নিউ আইডিয়াস, প্রিন্সিপালস এন্ড থিওরিজ। আমরা বলছি এটা হচ্ছে পিওর রিসার্চ। পিওর রিসার্চ মানে কি? বেসিক রিসার্চ। বেসিক রিসার্চ মানে কি? একটা বেসিক জিনিস, একটা ফান্ডামেন্টাল। ইটস আ ভেরি পিওর। পিওর বলতে কিন্তু এখানে সবই পিওর রিসার্চ, কোনোটা ভেজাল না, সবগুলোই আসল রিসার্চ। এখানে পিওর মানে হচ্ছে বেসিক, ফান্ডামেন্টাল। তার মানে হচ্ছে এইটা মূলত ইউজ হয় কেন? টু জেনারেট নিউ আইডিয়াস, প্রিন্সিপলস এন্ড থিওরিজ। ওই যে অনেকে বলছিল না যে আপু, একজন বোধহয় প্রশ্ন করেছিলেন প্রথম ক্লাসে যে আচ্ছা আমরা যদি রিসার্চে কোনো থিওরি ফলো করি তাহলে সেটা রিসার্চ। আমরা তো রিসার্চে বেসিক্যালি থিওরি ফলো করি, কিন্তু এমনও তো কিছু রিসার্চ হয় যে রিসার্চের মাধ্যমে আমরা কোনো থিওরি প্রপোজ করি। হ্যাঁ, দেখেছেন? এই যে এটা হচ্ছে সেই রিসার্চ। আমি করেছিলাম। আচ্ছা, যদি এমন হয়
যে আপনি কোনো স্পেসিফিক থিওরি বা কোনো স্পেসিফিক কোনো হাইপোথেসিসের আপনি ফলো করছেন না, কোনো স্পেসিফিক থিওরি ফলো করে কাজ করছেন না, বাট আপনার রিসার্চের মধ্য দিয়ে আপনি কোনো একটা হাইপোথেসিস স্ট্যাবলিশ করছেন, কোনো একটা থিওরি স্ট্যাবলিশ করছেন, কোনো একটা নতুন আইডিয়া দিচ্ছেন, কোনো একটা নতুন প্রিন্সিপাল সেট করছেন যে এরকমটা হলে এরকমটা হয়। ঠিক আছে, আমরা যেমন এখন জানি যে মিউজিকের সাথে কিন্তু আপনার বডি টেম্পারেচার একটু গ্রো করার একটা টেন্ডেন্সি আছে। এটা কিভাবে হয়েছে? ঠাস ঠাস করে কেউ একজন বলে ফেলছে আর হয়ে গেছে এরকম কিন্তু না। যখন বলেছে, বিষয়টা নিয়ে স্টাডি করেছে, দেখেছে, কিছু মানুষের উপরে পর্যবেক্ষণ করেছে, কাজ করেছে, অ্যাপ্লাই করেছে। সো এটা আমাদের হরমোনাল মানে ব্যালেন্সটাকে মানে একটু ব্যালেন্স করে ফেলে মিউজিক। মানে আপনি এই ভালো, মুড ভালো না, মন মরা, ঠিক আছে, আপনি এই মনে হচ্ছে এখন মরে যাবেন, আপনি শেষ, আপনার শরীরে কোনো শক্তি নাই, আপনি একটা ফেভারিট মিউজিক চালু করলো, সাথে সাথে আপনার শরীরে শক্তি চলে আসলো। এটা যারা মিউজিক প্রেমী তাদের ক্ষেত্রে এটা হয়। যারা আবার রিসাইটেশন ভালো পছন্দ করে তাদের কাছে আবার রিসাইটেশন শুনলে ভালো লাগে, সেটা কোরআনের থেকে রিসাইটেশন হতে পারে বা তার কোনো পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে হতে পারে। সো পিওর রিসার্চ অ্যাপ্লিকেশনের দিক থেকে এগুলো মনে রাখবেন। আচ্ছা, আরেকটা মানে কথা বলে দেই, যেটা আমি ক্লাসের শেষে বলতাম, যেহেতু মনে পড়ে গেল তাই বলে ফেলি। সেটা হচ্ছে নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের একটা মক টেস্ট দিতে হবে, একটা টেস্ট দিতে হবে, মক টেস্ট। আমরা যে 4টা ক্লাসে যা যা শিখলাম এগুলোর উপরে বেস করে আপনাদের একটা টেস্ট থাকবে। তবে সুবিধা হচ্ছে ওই পরীক্ষাটা যে কোনো সময় দিতে পারবেন। মানে আমি কোয়েশ্চেন হচ্ছে আপলোড করে দিব, আপনাদের মতো করে আপনারা দিবেন। কারণ এটা এখন আপনাদের ওই বয়স নাই যে আমি মানে সামনে বসে থেকে পরীক্ষা নিব, কে দেখতেছে, কে কপি করতেছে, এটা না। এখন এই বয়সে যদি এসে নিজেকে ধোকা দেন তাহলে আর কিছু বলার নাই। সো যা পারেন অনেস্টলি নির্দিষ্ট সময়ে, আমি যদি 30 মিনিট টাইম দিই, 30 মিনিট সময় নিয়ে আপনারা লিখে পরীক্ষা দিবেন। এটা সুতরাং এই যে আজকে 4টা লেকচার হলো, মানে আজকে হবে আর কি, শেষ হবে। সো 4টা লেকচারই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পিওর রিসার্চ হচ্ছে, তার মানে আমরা দেখি যে পিওর রিসার্চের এক্সাম্পলটা কি। পিওর বা ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চ, বারবার বলছি, পিওর রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ বা বেসিক রিসার্চ। আচ্ছা, এটার এক্সাম্পলটা হচ্ছে লাইক হাউ ডাজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ওয়ার্ক অন চিলড্রেন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস যেটা, সেটা কিভাবে কতটুকু চিলড্রেনদের উপরে কাজ করে, সেটা কতটা ইম্প্যাক্টফুল, এরকম যদি আমি দেখতে চাই, যেটা আমি জানি না যে এটা কি আদৌ ইম্প্যাক্ট ফেলে, এটা কতটা কাজ করে, এটা কতটা মানে প্রভাব ফেলে, বা এটা কতটা ইফেক্টিভ, এটা কিন্তু কেউ জানে না, বা আমরা জানি না, এটা আমরা দেখার জন্য এটা কাজটা করছি। সো ইট উইল হেল্প টু জেনারেট আ নিউ আইডিয়া যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ওয়ার্ক অন চিলড্রেন অর ডাজন্ট ওয়ার্ক অন চিলড্রেন। আচ্ছা, তারপর হচ্ছে হাউ ডু টিচিং মেথডস এফেক্ট স্টুডেন্টস কনসেন্ট্রেশন ইন ক্লাস। এটাও যদি আমরা দেখতে চাই যে টিচিং মেথড হচ্ছে স্টুডেন্টের কনসেন্ট্রেশন ইন ক্লাসে কতটা ইফেক্টিভ বা কতটা এফেক্ট ফেলে, মানে পজিটিভ ইম্প্যাক্ট কতটুকু পড়ে, নেগেটিভ ইম্প্যাক্ট কতটুকু পড়ে, বা কোন ধরনের টিচিং মেথড কি ধরনের ইম্প্যাক্ট ফেলে স্টুডেন্টদের উপর। সো এই বিষয়গুলো নিয়ে যদি আমি কাজ করতে চাই, যেটা নিয়ে এর আগে কখনো কাজ হয়নি, যেটা একটা নতুন আইডিয়া অথবা প্রিন্সিপাল জেনারেট করবে, নতুন একটা থিওরি জেনারেট করবে, এই ধরনের কাজগুলো হলে আমাদের সেটা পিওর রিসার্চ হবে। এবং এট দ্য সেম টাইম এটা একটা এক্সপ্লানেটরি রিসার্চ হতে পারে, পিওর রিসার্চ এবং এটা এক্সপ্লানেটরি রিসার্চ হতে পারে, এবং এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চ হতে পারে, অথবা একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ হতে পারে। আচ্ছা, অ্যাপ্লিকেশনের দিক থেকে আমাদের সেকেন্ড যে ক্যাটাগরিটা ছিল রিসার্চের, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। পিওর রিসার্চের পর হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। Applied research is done to solve specific practical questions for policy formulation, administrative, and understanding of a phenomenon. The goal of this research is to determine the applicability of theory and principles by testing hypotheses within specific settings. তার মানে যেই মানে রিসার্চগুলোতে, স্টাডিগুলোতে আমরা থিওরি বা হাইপোথেসিস নিয়ে কাজ করি, সেগুলো সরাসরি অ্যাপ্লাইড রিসার্চ। এবং আমাদের এই ধরনের রিসার্চের গোলটা কি? To determine the applicability of a theory or principles by testing hypothesis. কোন একটা থিওরি বা প্রিন্সিপাল যদি আমরা টেস্ট করতে চাই, সেটার অ্যাপ্লিকেবিলিটি কতটুকু দেখার জন্য যে ধরনের রিসার্চ করা হয়। সো এটা কিন্তু দেখেন, ইট ক্যান বি এক্সপ্লোরেটরি,
এবং ইউজুয়ালি এটা ডেসক্রিপটিভ স্টাডি হতে পারে, এটা হচ্ছে কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে। সো অ্যাপ্লাইড রিসার্চের এক্সাম্পলটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, eclampsia is a major cause of maternal mortality in Bangladesh. From the clinical observations in Bangladesh and elsewhere, it is observed that the early cesarean section may nullify the violent effect of this grave disease. এখন finally কি করার? To date, no such study has been undertaken in our country. It is proposed that a comparative study between cesarean section and vaginal delivery in eclampsia be undertaken. The study will help to reduce the maternal and prenatal mortality considerably and thus improve our health status. বোঝা গেল? এখানে বলছে যে এক্লাম্পসিয়া হচ্ছে একটা মেজর কজ অফ ম্যাটারনাল মর্টালিটি, মানে একটা মা যখন সন্তান সম্ভবা থাকেন, যখন তিনি এখনো সন্তানের জন্ম দেননি, ওই সময় তাদের নানান ধরনের সমস্যা তৈরি হয়, হাই ব্লাড প্রেশার, খিঁচুনি, নানান ধরনের মানে কমপ্লেক্সিটি ফেস করে। ওই টাইমটাকে বা ওই যে ফোবিয়া বা ওই যে ফিজিক্যাল কমপ্লেক্সিটি, ওইটাকে বলে হচ্ছে এক্লাম্পসিয়া। ঠিক আছে? সো এক্লাম্পসিয়া হচ্ছে একটা মেজর কজ অফ ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ, এটা একটা মূল কারণ। এখন দেখা যাচ্ছে যে অবজারভেশনটা যেটা করতে চাচ্ছে, যে ক্লিনিক্যাল অবজারভেশনে যেটা দেখা যাচ্ছে যে এটা মূলত হয় সিজারিয়ান সেকশন হচ্ছে, এটা মূলত হয় যখন একটা মা স্বাভাবিকভাবে সাধারণভাবে যখন সন্তানের জন্ম দেন, ওই ক্ষেত্রে এক্লাম্পসিয়াটা বেশি দেখা যায়। তো এখন তারা দেখতে চাচ্ছেন যে সিজারিয়ান সেকশনে যদি যায়, মানে ফাইনালি যদি অপারেশন করতে হয়, সি সেকশনে যদি যেতে হয়, তাহলে কি এটা নালিফাই করে কিনা, এটা কি মানে তাহলে এক্লাম্পসিয়া কতটুকু হবে বা এটা কি আলটিমেটলি রিডিউস করবে কিনা, সি সেকশনে গেলে ম্যাটারনাল মর্টালিটির রেটটা কি কমবে কিনা। সো এই যে দুটোর মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করছে বা দেখতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি কোনটায় গেলে আমরা একটা ফাইনাল সলিউশন পাবো, বা কোনটাতে তাদের যে পেশেন্ট তাদেরকে কোন দিকটায় আসলে গাইড করা দরকার, কোন দিকটা তাদেরকে আমরা মোটিভেট করব যে না আপনার সন্তান স্বাভাবিক আছে, ঠিক আছে, গর্ভে সন্তান স্বাভাবিক আছে, মা সুস্থ আছেন, কিন্তু স্বাভাবিকভাবে গেলে তার মৃত্যু ঝুঁকিটা বেশি। তার মানে কি ইটস বেটার টু গো টু সিজারিয়ান সেকশন বা অপারেশনের দিকে যাওয়া, অথবা যদি সিজারিয়ান সেকশনে ঝুঁকি বেশি থাকে তার মানে হচ্ছে যদি সবকিছু ভালো থাকে তাহলে নর্মাল ভাবেই ব্যাপারগুলোকে দেখা। এই যে ডাক্তাররা অ্যাকচুয়ালি কোন দিকে গাইড করবেন এটা দেখার জন্য হচ্ছে তারা যদি এরকম কোনো স্টাডি করেন, দেখেন, সেটা অবজারভেশনের মাধ্যমে হতে পারে, সেটা মতামত নিয়ে হতে পারে, সেটা হচ্ছে তাদের নানান ধরনের অভিজ্ঞতা থেকে কাজগুলো করতে পারে, এক্সপেরিয়েন্স থেকে কাজটা করতে পারে। এটা একটা শর্ট টাইম স্টাডিও হতে পারে, এটা একটা লঙ্গিটিউডিনাল স্টাডিও হতে পারে। সো এই ধরনের যে কাজগুলো যেটা অ্যাপ্লাইড, যে নলেজটাকে ফাইনালি অ্যাপ্লাই করা হবে, রিসার্চের মাধ্যমে যে আউটকামটা আমরা পাবো, সেই আউটকাম থেকে যেটা মূলত অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, এটা কি মাত্র লিখেছেন যে আমার ভয়েস হচ্ছে ক্র্যাক করছে? আম্বিয়া সুলতান আখি আপু, আমার ভয়েস কি এখনো ক্র্যাক করছে? না আপু, যখন করছিল একটু আগে তখন আচ্ছা লিখেছিল। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের অবস্থা ভালো না তো। ওকে, সো আপনার যেই স্টাডির নলেজটা অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, সহজ কথায়। অবজেক্টিভের দিক থেকে আমরা দেখেছিলাম 6টা ক্যাটাগরি। সো ডেসক্রিপটিভ রিসার্চ বলতে কি বোঝায়? ডেসক্রিপটিভ রিসার্চ ইজ ওয়ান অফ দেম। সো ডেসক্রিপটিভ রিসার্চ বোঝা যাচ্ছে যে ইট ডেসক্রাইবস সামথিং, যে attempt to describe systematically, এটা কখনো একটা সিচুয়েশন, প্রবলেম, ফেনোমেনন, সার্ভিস অর প্রোগ্রাম, অথবা কোনো ইনফরমেশন, কোনো কন্ডিশন অফ আ কমিউনিটি, অথবা কোনো কমিউনিটির কোনো একটা অ্যাটিটিউড, বিহেভিয়ার, কিছু একটা ডেসক্রাইব করে, সেটাকে বলছি আমরা ডেসক্রিপটিভ রিসার্চ। ফর এক্সাম্পল, if a school district wishes to evaluate teachers' attitude about using technology in the classroom, যদি এরকম একটা কিছু দেখা যায়, মানে একটা বিষয় নিয়ে ডেসক্রিপটিভ রিসার্চ এটা হতে পারে, যেমন একটা স্কুলে, একটা ডিস্ট্রিক্টের একটা স্কুলে এটা দেখতে চাচ্ছে যে ক্লাসরুমে টেকনোলজি ইউজ করলে সেটা হচ্ছে সেটা সেই ক্ষেত্রে টিচারদের অ্যাটিটিউডটা কেমন,
by conducting surveys and observing their comfortableness, যে তারা কতটুকু কমফোর্ট, তারা কতটা ফ্লুয়েন্ট, তারা কি টেকনোলজি ফ্রেন্ডলি কিনা, টেকনোলজি তারা কতটুকু অ্যাডপ্ট করতে পারছে, নাকি তারা ওই মানে যে আগের আমল নন টেকনোলজিক্যাল স্টাইলেই তারা হচ্ছে টিচিংটা দিতে চায়, তারা টেকনোলজি ফ্রেন্ডলি না। So by conducting survey and observing their comfortableness using technology through observational method, দেখেন এখানে কিন্তু অবজার্ভ করতে হবে, কোন একটা কমিউনিটি ওই টিচারদের অ্যাটিটিউডকে অবজার্ভ করবে, অবজার্ভ করা ছাড়া কিন্তু উপায় নাই। আপনি কি এখানে টিচারদের ভাইবা নিবেন, টিচারদের ইন্টারভিউ করবেন যে আপনি কতটা কমফোর্টেবল? সেই টিচার তো বলতেই পারে যে না, আমরা কেন বিভিন্ন ডাটা কালেকশন ওয়ে তৈরি হয়েছে, কেন ডাটা কালেকশনের বিভিন্ন মেথড তৈরি হয়েছে, কারণ একভাবে না একভাবে ডাটা কালেক্ট করলেই তো হয়, তাহলে আমি কেন চিন্তা করি যে আমি কোন উপায়ে ডাটাটা কালেক্ট করব? এটার কারণ একটাই, সেটা হচ্ছে যেমন দেখেন এখানে কিন্তু সার্ভের মাধ্যমেও ডাটাটা কালেক্ট করা যেত, ফোকাস গ্রুপের মাধ্যমেও এখানে ডাটা কালেক্ট করা যেত, কিন্তু তারা কেন অবজারভেশনাল মেথডে যাচ্ছে? এটার কারণ এটাই যে এখানে টিচাররা বায়াসড হতে পারে। তারা কি জীবনে বলবে যে না আমি টেকনোলজিতে কমফোর্টেবল ফিল করি না, আমি টেকনোলজি থাকলে ক্লাসে আমি পড়াইতে পারি না, আমার পড়ানো আসে না? তারা তো কখনো এটা স্বীকার করবে না, কেউ কারো ইনএবিলিটিস লায়াবিলিটিস এগুলো স্বীকার করতে চায় না, বেশিরভাগই স্বীকার করবে না। আমরা ধরে নিলাম হয়তো দু একজন যদি করতে পারে, যারা খুব হয়তো আর্লি এইজেড, তারা হয়তো স্বীকার করলো, কিন্তু যার টেকনোলজি শেখা উচিত কিন্তু তিনি পারেন না, জানেন না, তিনি হয়তো স্বীকার করবেন না। এখানে বায়াসনেস এর এক্সিস্ট করাটা, এটার বায়াসনেস এর এক্সিস্টেন্সটা এটা খুবই ন্যাচারাল। ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে অবজারভেশনাল মেথডে যাচ্ছি। কারণ হচ্ছে অ্যাজ আ রিসার্চার বা অ্যাজ আ কমিটি, স্কুল কমিটি, আমি যখন অবজার্ভ করব, ফর এক্সাম্পল আমি মানে লুকিয়ে একটা ছোট্ট ক্যামেরা আমি লাগিয়ে দিলাম, অথবা আমি এমন একটা ভাবে দূর থেকে অবজার্ভ করলাম, আমি দেখলাম যে তিনি কিভাবে পড়ান, এখন আগে কিভাবে পড়াতেন, এখন কিভাবে পড়াচ্ছেন, তার পড়ানোর টিচিং মেথডে কোনো ইম্প্যাক্ট ফেলছে কিনা, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে ডিভাইস টেকনোলজি এগুলো ফেলছে কিনা। সো এই যে দেখেন অবজারভেশনের মাধ্যমে কি হবে, আমি কিন্তু তার অ্যাকচুয়াল সিনারিওটা পেলাম। সো যাই হোক, মানে ওটা হচ্ছে রিসার্চ মেথোডোলজির আলোচনা আমরা এখানে একটু করলাম। সো হ্যাঁ মুবিন প্লিজ বলো। আপু যে লুকিয়ে ক্যামেরা রাখাটা যেটা বললেন, ওটা কি আমাদের এথিক্যাল ইস্যুর মধ্যে পড়ে? হ্যাঁ, কারণ আপনি তো শুধু ক্লাসেই তার পারফরমেন্সটা দেখছেন, আপনি তো আর বাসা বাড়িতে গিয়ে আপনি এটা ফেলছেন না, মানে দেখছেন না। কিছু কিছু জায়গায় আবার এথিক্যাল ব্যাপারগুলো একটু দেখতে হবে, কিন্তু এই জায়গায় কিন্তু পড়ে। আচ্ছা, so by conducting research and observing their comfortableness using technology through observational method, the researcher can gauge which they can help understand if a full-fledged implementation can face an issue. This also helps in understanding if the students are impacted in any way with this change. So আমি টিচারদের অ্যাটিটিউড ইভালুয়েট করার মাধ্যমে আমি স্টুডেন্টদেরও কিন্তু একটা তাদের সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাচ্ছি। সো এটাকে বলে ডেসক্রিপটিভ রিসার্চ, ইট ইজ ডিসক্রাইবিং সামথিং। সো এটাও কোয়ালিটেটিভও হতে পারে, কোয়ান্টিটেটিভও হতে পারে। এবং দেখেন এটার উপর বেস করে যে নলেজটা আসলো সেটা কিন্তু আবার আমি অ্যাপ্লাইও করতে পারি। ধরেন আমি দেখলাম যে হ্যাঁ টিচাররা কমফোর্টেবল, তার মানে আমি পুরো মানে স্কুলটাকে যদি আমি ডিজিটাল টেকনোলজির আন্ডারে নিয়ে আসি, আমি যদি টেকনোলজি ফ্রেন্ডলি করে ফেলি, আমি যদি আমার ক্লাসে টেকনোলজি ইউজ করি, পিপিটি স্লাইডস এগুলো দেখিয়ে পড়ালাম, স্টুডেন্টদের ট্যাব টুব দিলাম, ঠিক আছে, তার মানে আমি নলেজটা কিন্তু অ্যাপ্লাই করছি, দেন ইট ইজ অলসো অ্যান অ্যাপ্লাইড রিসার্চ। আচ্ছা, কোরিলেশনাল রিসার্চ। কোরিলেশনাল রিসার্চ যে কালকেই অলরেডি একজন বলে দিয়েছিলেন গত ক্লাসে, যে কজ এন্ড ইফেক্টের একটা ব্যাপারটা। কোরিলেশনাল রিসার্চে আমরা সবসময় হচ্ছে কোরিলেশন দেখি বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস। এখানে আমরা কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপটা দেখি, যেমন লিসেনিং টু মিউজিক লোয়ার্স ব্লাড প্রেশার লেভেল। সো আমরা এখানে লিসেনিং টু মিউজিকের সাথে ব্লাড প্রেশার লেভেলটা, এটা কি মানে এই যে একটা হাইপোথেসিস আমি দাঁড় করালাম, এখন এই দুজনের মধ্যে কি পজিটিভ কোরিলেশন মানে ইয়ে করে, এক্সিস্ট করে, নেগেটিভ কোরিলেশন, নাকি কোনো কোরিলেশনই এক্সিস্ট করে না? এটাই হচ্ছে আমার কোরিলেশনাল রিসার্চ বা স্টাডি। এরপর হচ্ছে এক্সপ্লানেটরি অ্যান্ড এক্সপ্লোরেটরি রিসার্চ।
এক্সপ্ল্যানেটরি রিসার্চ দেখেন, এক্সপ্লেইন থেকে এক্সপ্ল্যানেটরি আসছে, আর এক্সপ্লোর থেকে হচ্ছে এক্সপ্লোরেটরি আসছে। সো এক্সপ্ল্যানেটরি রিসার্চ হচ্ছে সিম্পলি ক্ল্যারিফাই করে why and how there is a relationship between two or more aspects of a situation or phenomenon. Explanatory research এ বেসিক্যালি আমরা লিটারেচার রিভিউ ইউজ করি, ইনডেপথ স্টাডি এবং হচ্ছে এফজিডি, এগুলো এই ধরনের মানে মেথড গুলো আমরা বেসিক্যালি ইউজ করে হচ্ছে আমরা ক্ল্যারিফাই করতে চাই why and how there is a relationship between two or more aspects, যে কিভাবে কেন এক্স্যাক্টলি এদের মধ্যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন এক্সিস্ট করে। এক্সপ্ল্যানেটরি রিসার্চ হচ্ছে বেসিক্যালি একটা সার্টেন ফেনোমেনায় কাজ করে, একটা সার্টেন ফেনোমেনায় দুটো লাইক ভ্যারিয়েবলস তাদের মধ্যকার সম্পর্ক আমরা যদি দেখতে চাই, বা তারা ওই ভ্যারিয়েবল গুলো কিভাবে কাজ করছে, ওই ফ্যাক্টর গুলো কিভাবে কাজ করছে, কজেস গুলো কেন এরকম, এই কজেস গুলোই কেন এটাকে লিড করে, এই যে ওয়াই বা হাউ এর কোয়েশ্চেন আমরা অ্যান্সার বের করলাম, এই পারপাসে এটাকে বলছে এক্সপ্ল্যানেটরি রিসার্চ। এবং এটা অ্যাকচুয়ালি অনেকটা কোরিলেশনাল স্টাডির মতো, যেটা কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে অনেকটা আমরা এক্সপ্ল্যানেটরি, বিকজ উই এক্সপ্লেইন হোয়াই দিস ইজ হ্যাপেনিং, হাউ দিস ইজ হ্যাপেনিং, এটা আমরা মানে এটা আমরা দেখাই। এবং এক্সপ্লোরেটরি রিসার্চ দেখেন, এটা ইট ইজ আন্ডারটেকিং টু এক্সপ্লোর অ্যান এরিয়া where little is known or to investigate the possibilities of undertaking a particular research study. Explore হচ্ছে বেসিক্যালি এক্সপ্লোরেটরি স্টাডি আমরা করে থাকি, যেটাকে অনেক ক্ষেত্রে আমরা বলি পাইলট স্টাডি, ফিজিবিলিটি স্টাডি আমরা করে থাকি একটা বড় পরিসরে। যেমন গভর্নমেন্ট অনেক প্ল্যান নেয়, দ্বিবার্ষিক পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপরে একটি খামার একটি বাড়ি প্রকল্পনা, নানা রকম প্রজেক্ট নেয়, অনেক প্রকল্প নেয়, অনেক পরিকল্পনা গ্রহণ করে। এখন ধরেন এই যে কোনো একটা প্ল্যান বা পরিকল্পনা যখন করবে, পাশ করে, তার আগে তারা হচ্ছে একটা পাইলট প্রজেক্ট করে, ছোট্ট পরিসরে সেম জিনিস ছোট্ট পরিসরে আগে করে দেখে যে এটা এরকম করলে কি হবে, বা এরকম করার পরে এটার ইম্প্যাক্টটা কেমন আসছে, এটা কতটুকু ভালো লাগছে। মার্কেট রিসার্চ যারা করে তারাও কিন্তু পাইলট স্টাডি করে, তাদের একটা প্রোডাক্ট যখন বাজারে আনবে তার আগে হচ্ছে তারা কিছু অডিয়েন্সকে সেই জিনিসটা দেখায়। যে আমি এই মার্কেট রিসার্চের একটা বিষয়ের সাথে খুব মানে তীব্রভাবে জড়িত ছিলাম, তখন আমি কলেজে পড়ি। এই যে এখন দেখেন না অ্যাকোয়াফিনার যে পানির বোতলগুলা, অ্যাকোয়াফিন আমরা বলছি যে ভালো, অ্যাকোয়াফিনের আদার্স প্রোডাক্টও আসছে, তখন অ্যাকোয়াফিন এখনো বাজারে আসে নাই। আমরা ফ্রেন্ডরা মিলে কলেজে লেক দিয়ে যাচ্ছি, তো ওই দিন মিস হচ্ছে প্রায় 1.5 ঘন্টা পরে হচ্ছে ম্যাম পড়াবে আমাদের নির্দিষ্ট টাইমের পরে, তো আমরা সবাই লেকে গিয়ে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় কিছু লোক আসলো, তো এসে হচ্ছে তারা আমাদেরকে খুব মানে বিনয়ী ভাবে বলছে যে তাদেরকে আমরা জাস্ট 30 মিনিট সময় দিব কিনা, এই সেই। তা আমরা তো মানে সিটি কলেজে ছিলাম, একটু দুষ্ট টাইপের ছিলাম, যে না কেন সময় দিব, এই সেই দিলে আমাদের কি লাভ, বা আমরা কথা পেঁচাইতেছিলাম কারণ আমরা যেতে চাচ্ছিলাম না। তো তারা বলতেছে যে পাশেই জাস্ট ধানমন্ডিতে এখানে ওই বিল্ডিং এর দোতলায় হচ্ছে তাদের একটা এখনই শুরু হবে, তারা ইনাফ লোকজন পাচ্ছে না, সেটা হচ্ছে আমাদেরকে কিছু জিনিস দেখাবে, আমরা শুধু মতামত দিব যেটা কেমন, এটা আমাদের কাছে কেমন লাগলো। তাই আমি বললাম আধা ঘন্টা আমরা যাবো আসবো, সব মিলে 1 ঘন্টা লাগবে, মানে আমাদের যে কি লাভ। তখন বলতে হচ্ছে গিফট আছে। কি গিফট? তো বলছে গিফট তো বলা যাবে না। আচ্ছা আপনারা যেহেতু এত জিজ্ঞেস করতেছেন, গিফট হচ্ছে আপনারা একটা করে ইয়ে পাবেন, ওই যে হটপট পাবেন। তো আরেক ফ্রেন্ড আবার দুষ্টুমিকে জিজ্ঞেস করতেছে যে হটপট কোন সাইজের, হ্যাঁ একদম ছোট হলে যাবে না আর কি। তো আমরা বলতেছি আচ্ছা চল একটা কিছু পাইলেই হয়, মানে যাই যে আসি। তো তারপর আবার তারা বলতেছে যে আবার হচ্ছে আমাদেরকে কফি টফি এগুলো খাওয়াবে। তো যাই হোক, আমরা পরে তো আমাদের তো জিগাতলায় আমরা পড়তে যাব, ম্যামের বাসায় যাব। তো ধানমন্ডিতে জিগাতলার পাশেই দিকে গেলে তো অসুবিধা নাই, কাছাকাছি আছে। আর আমরা যেহেতু 5-6 জন ফ্রেন্ড ছিলাম, আমাদের একটা শক্তি ছিল যে কেউ ওদের কোনো হার্ম করতে পারবে না। সো ফাইনালি আমরা গেলাম, তো ওখানে যেয়ে দেখি যে একটা পুরো অফিসিয়াল একটা সেটআপ, ওটা ওদের একটা অফিস, এবং ওখানে আরো কিছু গার্ডিয়ানস বসে আছেন, মানে গার্ডিয়ান বয়সী যারা মহিলা পুরুষ এরকম আমাদের বাবা মায়েদের বয়সী। সো ওরা আসলে ওদের একটা টিম, যে ওরা 30 পিপলের উপরে ওরা অবজার্ভ করবে, ওরা দেখবে 30 পিপল করে এই কোয়েশ্চেন গুলো করবে, কে কোনটা রেসপন্স করে ওরা সেটা রেকর্ড করবে। এখন ওদের 30 জন হতে ওদের 4 জন বাকি ছিল, সো আমাদের 6 জনকে ওরা নিয়ে গেছে। তো ওদের কথা হচ্ছে যে 30-এর কম হওয়া যাবে না, 2-1 জন বেশি হলে অসুবিধা নেই।
সো আমরা যখন গেলাম দেন আমাদেরকে অ্যাকোয়াফিনার বোতল দেখালো, এটা দেখতে কোন পানির মতো লাগে, এটা দেখেই আমার ইনস্ট্যান্ট কি মনে হলো, লোগোটা ভালো কিনা, অ্যাকোয়াফিনার যে অ্যাড তখন তারা বানিয়েছে সেটা আমাদেরকে দেখালো। দেখানোর পরে আমার অ্যাড এর কোন অংশ ভালো লাগছে, ওরা 4-5 পৃষ্ঠার মোটা মানে অনেকগুলো ইনফরমেশন রিলেটেড ওরা আমাদেরকে একটা ফর্ম দিয়েছে। সো ওগুলোতে নানান ভাবে মানে ওইটাকে ব্যবচ্ছেদ করা, ওটার অ্যাকোয়াফিনা রিলেটেড এভরিথিং দে আস্কড অ্যাবাউট আস, যে আমাদের কাছে কি ভালো লাগলো, কতটুকু ভালো লাগলো, এটা কেমন, এটা কতটুকু হলে ভালো হইতো, আমাদের সাজেশন নানান কিছু। সো সবকিছু মিলে আমাদের 30 to 40 মিনিটস লেগে গেছিল। এই যে দেখেন এটা কিন্তু একটা পাইলট স্টাডি ওরা করছে, এটা কিন্তু ওরা মার্কেট বাজারে একটা ওদের প্রোডাক্ট আনার আগে ওরা কিন্তু একটা স্টাডি করে নিল। হয়তো ওরা বেশিরভাগ ক্ষেত্রেই মানে এখন দেখি অ্যাকোয়াফিনের যে পানির অ্যাডটা, আমরা সেম অ্যাডটাই আমাদেরকে দেখানো হয়েছিল। তো আমার কাছে যখন দেখি তখন মনে পড়ে যায় ওই মোমেন্ট গুলো, খুব মজা ছিল। তো আমি তো তখন খুব দুষ্ট ছিলাম এবং এখনো আছি, কিন্তু অতটা এখন অনেকটা কমে গেছে। তো আমার মনে আছে যে আমি হচ্ছে সব নেগেটিভ নেগেটিভ দিয়ে আসছিলাম, যে না কিচ্ছু ভালো হয় নাই, না অ্যাক্টিং ভালো হয় নাই, না পানির স্বাদ ভালো না, না এটা না সেটা না। সো এখন মনে পড়ে যে না, কাজটা ঠিক হয় নাই। সো এক্সপ্লোরেটরি রিসার্চ বেসিক্যালি হচ্ছে এরকম যে একটা এরিয়া আপনি এক্সপ্লোর করতে চাচ্ছেন অথবা ইনভেস্টিগেট করতে চাচ্ছেন, সেটার পসিবিলিটি কেমন কি এটা দেখতে চাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে এক্সপ্লোরেটরি রিসার্চ হচ্ছে পাইলট স্টাডির ক্ষেত্রে করা হয়। আচ্ছা, এতটুকু পর্যন্ত যে বলেছি, এই পর্যন্ত কি কারো কোনো মানে জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, বুঝতে পারতেছেন না এরকম কি কিছু হচ্ছে? আপু, হুম। এই কোরিলেশনাল যেটা বলেছেন ওইটা আমি পড়েছিলাম মানে কজাল হিসেবে, আর তখন আপনি একটু আগেও যেটা বলেছেন যে এক্সপ্লেনেটরি আর এটার সাথে কানেকশন আছে, আমি যখন পড়েছিলাম তখন এভাবে বলেছেন যে কজাল অথবা এক্সপ্লেনেটরি। সো এটার মধ্যে কি আসলে স্পেসিফিক ডিফারেন্সটা কোন জায়গায়, নাকি দুইটা একই ভাবেই বলা হয়? একটু পার্থক্য আছে। কজাল রিলেশনশিপ যেটা মানে কোরিলেশনাল স্টাডি, এখানে সব সময় হচ্ছে কজাল দেখাবে যে এটার সাথে এটার ইদার সম্পর্ক আছে, এটা বাড়লে এটা বাড়ে অথবা এটা বাড়লে এটা কমে, মানে যেটাকে পজিটিভ কোরিলেশন বা নেগেটিভ কোরিলেশন, অথবা নো কোরিলেশন, যেটা বাড়লে এটার কিছুই হয় না, এটার কোনো বিকারই নাই। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আছে যে ওর কথা হচ্ছে, দোস্ত আমি এত কান্না করি কিন্তু আমার বয়ফ্রেন্ডের কোনো বিকার নাই, ওর কোনো কিছুতেই যায় আসে না। সো যদি এরকম হয় ভ্যারিয়েবল, দেন আমরা ওটাকে বলি যে নো কোরিলেশন। এখন দেখেন কোরিলেশনাল রিসার্চ যেটা, এখানে কিন্তু সবসময় আপনি কোরিলেশন দেখবেন, মানে কজ এন্ড ইফেক্ট দেখবেন। কিন্তু এক্সপ্ল্যানেটরি রিসার্চে কোথায় গেল, এক্সপ্ল্যানেটরি রিসার্চে কখনো কখনো আপনি কোরিলেশন দেখতে পারেন, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা হোয়াই এন্ড হাউ, why this is happening, why certain things are happening, এই why কে এস্টাবলিশ করার জন্য, হাউ কে এস্টাবলিশ করার জন্য যদি আপনার কখনো কোরিলেশন দেখাতে হয়, মানে কোরিলেশনের মতো করে যদি কিছু দেখাতে হয়, কজ এন্ড ইফেক্ট দেখাতে হয়, সেক্ষেত্রে হয়তো আপনি আনতে পারেন। কিন্তু এক্সপ্ল্যানেটরি হচ্ছে সামথিং বিগার দ্যান কোরিলেশনাল স্টাডি, যেটা বেসিক্যালি হোয়াই এন্ড হাউ নিয়ে ডিল করে। হ্যাঁ, মুবিন বোধহয় কিছু বলবে। আপু, আমার কাছে ডিসক্রিপটিভ আর এক্সপ্লেনেটরি অনেকটা সেম মনে হয়েছে, এই দুটার মধ্যে পার্থক্যটা যদি একটু বলতেন। এক্সপ্ল্যানেটরি, হ্যাঁ, আর ডিসক্রিপটিভ। ওকে। আচ্ছা, আমার কাছে না এক লাগে না, যাই হোক আমি বোঝাচ্ছি কোন দিক থেকে সেম, মানে আমাকে আরেকটু ডিপলি প্রশ্নটা করলে ভালো হয়, আরেকটু স্পেসিফিক, কেন মনে হচ্ছে সেম? মানে ডিসক্রিপটিভ আর এক্সপ্লেনেটরি দুই, ডিসক্রিপটিভ তো মানে ওইটারে মানে বোঝাচ্ছে, মানে ডিসক্রাইব করতেছে, আর এক্সপ্লেনেটরিটাও জিনিসটাকে এক্সপ্লেইন করতেছে। ওই হিসাবে আমার কাছে অনেকটা এক মনে হচ্ছে। আচ্ছা, ওকে। এখানে মেথডগত একটু পার্থক্য আছে। ডেসক্রিপটিভ রিসার্চে এখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অবজারভেশন, সার্ভে এগুলো করা হয়, ঠিক আছে। আর এক্সপ্ল্যানেটরি যে রিসার্চ, সেখানে কিন্তু আমি বললাম যে এক্সপ্লেইন যেটা, এক্সপ্ল্যানেটরি রিসার্চে আমি বলেছি যে এখানে আমরা লিটারেচার রিভিউটা বেশি করি, তারপর হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশনটা বেশি করা হয়,
ইনডেপথ অ্যানালাইসিস এগুলো বেশি করা হয়। সো যদি আপাত দৃষ্টিতে একভাবে, আর এক্সপ্লেনেটরি হচ্ছে বেসিক্যালি হোয়াই অ্যান্ড হাউ। আমরা বলি না যে আপনি যদি ধরেন বললেন যে হোয়াট আর দ্য রুট কজেস অফ কমিউনাল ভায়োলেন্স, এখন বর্তমানে কমিউনাল অ্যাট্রোসিটি চলতেছে, উই হোপ দ্যাট দিস উইল বি এন্ডেড সুন। সো আপনি যদি চিন্তা করেন যে হোয়াট আর দ্য রুট কজেস, এটা কিন্তু আপনি ডেসক্রাইব করছেন, জানতে চাচ্ছেন যে রুট কজেস গুলা কি, এটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চের আন্ডারে পড়বে। আর এক্সপ্লেইনে যদি আপনি করতে চান, এই যে এক্সপ্লেনেটরি রিসার্চ যেটা, এখানে কিন্তু আসবে যে হোয়াই সাচ কমিউনাল ভায়োলেন্স অর অ্যাট্রোসিটিস আর হ্যাপেনিং, হঠাৎ করে কেন এরকম একটা সেন্টিমেন্ট তৈরি হলো, এটা কারা তৈরি করছে, হাউ দিস অল আর বিং বিল্ড among the sentiment of people, এগুলো আপনি তখন ধরেন এটা হচ্ছে এক্সপ্লেইন করছেন। আর ডেসক্রিপটিভ হচ্ছে সিম্পল ডেসক্রাইব করছেন যে কি এটা বলতে কি বোঝায়, এটা বলতে কি হয়। হ্যাঁ হ্যাঁ আপু বুঝছি এটা এখন। হচ্ছে সিম্পলি আপনি ডেসক্রাইব করছেন। আচ্ছা, এরপরে আসি আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে। এইটাতে হচ্ছে পুরোটাই মেথোডোলজিক্যাল পার্থক্য। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ হচ্ছে মানে দুটোই ডেসক্রিপটিভ হতে পারে, অ্যানালিটিক্যাল হতে পারে, এক্সপ্ল্যানেটরি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু এখানে পুরোপুরি মেথোডোলজিক্যাল মেথডগত পার্থক্য আছে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভে। কোয়ালিটেটিভ মানে হচ্ছে এটা অনেক, কোয়ালিটেটিভকে যদি সংক্ষেপে বলতে চাই যে এটা এক্সপ্লেইন করে, এটা অ্যানালাইজিং একটা, এখানে সবসময় মানে হচ্ছে আপনার কোয়ালিটেটিভ ডাটা, ডেসক্রিপটিভ ডাটা নিয়ে আমরা এখানে কাজ করি। আর কোয়ান্টিটেটিভে হচ্ছে সবসময় নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করে। সো আপনার ডাটা কালেকশন প্রসেস যদি এমন হয় যে আপনি যে ডাটাটা পাচ্ছেন সেটা নিউমেরিক্যাল ফর্মে পাচ্ছেন, অথবা আপনার যদি এমন হয় যে না আপনার ডাটা আসতেছে কোয়ালিটেটিভ কিন্তু আপনি অ্যানালাইসিস করবেন কোয়ান্টিটেটিভ, সেটা আবার মিক্সড মেথড হয়ে যাবে, যে আপনি হাফ করছেন কোয়ান্টিটেটিভ হাফ করছেন কোয়ালিটেটিভ, সেটা আবার মিক্সড মেথড। কিন্তু আপনার যদি এমন হয় যে ডাটা কালেকশন প্রসেসটা কোয়ান্টিটেটিভ, আপনি যেই এমন ভাবে আপনি প্রশ্ন করলেন যে উত্তরটা হ্যাঁ অথবা না, অথবা 1 থেকে 5, 6 থেকে 10 এরকম রেঞ্জের মধ্যে দিচ্ছে, মানে somehow the respondent is responding in a numerical pattern, in a numerical way, and you are collecting the data, you are getting the response of the respondent in a numerical pattern, দেন এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বা কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর কোয়ালিটেটিভ রিসার্চ যদি হয় যে আমি বললাম আপনার নাম কি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সে বললো যে আমার নাম মুবিন খান আফ্রিদি, অথবা আমি তাকে বললাম যে আপনি কি করেন, সে বললো যে আমি একটা অর্গানাইজেশনে, রিসার্চ অর্গানাইজেশনে কাজ করি, বা আমি একজন স্টুডেন্ট। সো এইটা হচ্ছে আমার ডেসক্রিপটিভ ডাটা, কারণ আমি এটা হি ইজ ডিসক্রাইবিং, এটা সে সংখ্যা দিয়ে বলছে না, এটা সে মুখে মুখে বলছে। এখন একটা প্রশ্ন আসে যে আপু ধরেন আমি যদি বলি যে এই কমিউনাল, মানে আরেকটা এক্সাম্পল দেই, যে আমি যদি বলি যে কমিউনাল রায়টস কেন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়, এ বলে ছেড়ে দিলাম, ইটস আ ওপেন এন্ডেড কোয়েশ্চেন। সো কোয়ালিটেটিভ স্টাডিতে এই ধরনের প্রশ্নটা আমি করব, তখন সে যা যা বলবে এটা হচ্ছে আমি ডেসক্রিপটিভ ডাটা পেলাম। সে হয়তো বললো আমাদের যে একজন মন্ত্রীর মতো করে সে বললো যে এখানে আসলে কমিউনাল, এটা কমিউনাল ভায়োলেন্স না, এটা কমিউনাল ভায়োলেন্সের রূপে এটা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স, এটা সামওয়ান ইজ মেকিং অল দিস লাইক যে প্রিটেন্ডিং এটা একটা কমিউনাল ভায়োলেন্স যাতে হয় সেরকম একটা প্রিটেন্ড করে তারা কাজগুলো করছে, বাট অ্যাকচুয়ালি এটার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র বিরাজ করছে। সো আপনি হয়তো এরকম একটা রেসপন্স করলেন, এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ ডাটা। কিন্তু আমি সেম প্রশ্নটা করতে পারি, কিন্তু আমি চাই কোয়ান্টিটেটিভ ওয়েতে আমি আপনার কাছ থেকে অ্যান্সারটা নিব। সেটা হচ্ছে আমি এরকম বলে দিলাম যে আচ্ছা আপনার কাছে কি মনে হয় এই যে বাংলাদেশে এখন হঠাৎ করে কমিউনাল অ্যাট্রোসিটিস ঘটছে, এর পেছনে কারণ কি? এরপর উত্তরগুলো আমি 1 2 3 4 আমি আপনাকে পসিবল উত্তরগুলো আমি আপনাকে বলে দিলাম যে 1 আপনার কাছে কি মনে হয়, মানে 1 এটা হচ্ছে রাজনৈতিক কারণে, 2 ধর্মীয় মানে সম্প্রীতি নষ্ট হয়ে যাওয়ার কারণে, 3 এই যে মানে ইন্ডিয়ার একটা চক্রান্ত, এটা 4 এটা হচ্ছে এই সমস্যা, 5 এটা এই কারণে এরকম। সো এখন আপনি বলতে পারেন আপু আপনি কি সব পসিবল অ্যান্সার জানেন?
বা একজন রিসার্চার কি যে কোনো কিছু সব পসিবল অ্যান্সার জানে, যে আমি আগে থেকে কোয়ান্টিফাই করে দিব, আমি আগে থেকে নাম্বার অ্যাড করে দিব যে 1 মানে 1 2 3 4, আমি অনলি কি একটা প্রশ্নের কি অনলি 5টা পসিবল অ্যান্সার হয়? না, সেটা হয় না। কিন্তু আমি কি করব, ধরেন আমি আপনাকে 5টা প্রশ্ন করলাম, আপনার কাছে এটা কোনো কিছুটাই মনে হলো না, আপনি অন্য একটা অ্যান্সার করলেন, আমি সেটাকে কি করব, সাথে সাথে 6 লিখে আমি আপনার রেসপন্সটা আমি লিখে ফেলবো। আরেকজন ধরেন আরেকটা অন্য কিছু বলছে, সেটাকে আমি 7 লিখে দিয়ে ফেলবো। আরেকজন আপনার কাছাকাছি বলছে, তারটা আমি 6-এর ঘরে গোল্লা দিব, যে হ্যাঁ সে 6 নাম্বার, মানে এই পয়েন্টের কাছাকাছি সে বলতেছে বা এই পয়েন্ট রিলেটেড করে সে বলতেছে। তার মানে কোয়ালিটেটিভ ডাটাকে আপনি কোয়ান্টিটেটিভ করতে পারবেন, কিন্তু কোয়ান্টিটেটিভ ডাটাকে কোয়ালিটেটিভ করা একটু কঠিন। কঠিন মানে টু মেনি এক্সটেন্ট এটা করা যায় না। কিন্তু কোয়ালিটেটিভ ডাটাকে খুব অনায়াসে কোয়ান্টিটেটিভ ডাটায় রূপান্তর করা যায়। সেটা কিভাবে করা যায় আমি মাত্র এক্সপ্লেইন করলাম। এখন এই বিষয়টাকে কেউ মানে না বুঝতে পেরেছেন বা না ধরতে পেরেছেন, এমন এমন থাকলে একটু প্লিজ রেসপন্স করেন। কেউ নাই? কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বিষয়গুলো বুঝে ফেলতে পারছেন? আচ্ছা, ভেরি গুড। আমাদের একটা মক টেস্ট হবে, মক টেস্টে বোঝা যাবে কে কতটুকু মাইন্ডফুলি ক্লাসগুলো করতেছেন। আচ্ছা, এত কিছুর পরেও, এতগুলো রিসার্চের ক্লাসিফিকেশন আমরা পড়লাম, এরপরেও কিন্তু আরো কিছু কিছু রিসার্চের টাইপস রয়ে যায়। যেমন কনসেপচুয়াল রিসার্চ, এটা বেসিক্যালি দেখেন ইউজড হয় বাই দ্য ফিলোসফার্স অর থিঙ্কার্স টু ডেভেলপ নিউ কনসেপ্টস। এইটাকে আমরা আবার ওই যে প্রথমে যেমনটা বলেছিলাম যে বেসিক রিসার্চ, কনসেপচুয়াল রিসার্চকে আবার বেসিক রিসার্চও বলা যেতে পারে, মানে ফান্ডামেন্টাল রিসার্চ যেটা। আচ্ছা, তারপর হচ্ছে হিস্ট্রিক্যাল রিসার্চ, এটা হিস্ট্রিয়ানরা ইয়ে করে, এটা লিটারেচার বেসড হচ্ছে রিসার্চ। হিস্ট্রিয়ানরা বা রিসার্চ যাদের হচ্ছে হিস্ট্রিক্যাল বা অ্যানশিয়েন্ট ফেনোমেনা নিয়ে যারা কাজ করে, এগুলো বেসিক্যালি লিটারেচার রিভিউ করেই হচ্ছে কাজগুলো করা হয়। এম্পেরিক্যাল রিসার্চ আছে বেসড অন দ্য এক্সপেরিমেন্টস অর এক্সপেরিয়েন্স, এই এম্পেরিক্যাল রিসার্চ গুলো করা হয়, এগুলো বেসিক্যালি ল্যাব বেসড রিসার্চ হয়। অবজারভেশনাল রিসার্চ, ওই যে একটু আগে আমরা যেটা দেখছিলাম যে অবজারভেশন করছে, অবজার্ভ করছে, অনলি অবজার্ভ করে, আপনি ধরেন 10 বছর ধরে অবজার্ভই করে যাচ্ছেন, 5 বছর ধরে অবজার্ভই করে যাচ্ছেন। এখন বলতে পারেন আপু এরকম পাগল কি আছে? হ্যাঁ আছে। স্ট্যাটিস অ্যান্ড ক্যালিভাস, উনি একজন রিনাউন্ড রিসার্চার ওয়ার্ল্ডের। এই ভদ্রলোক যেখানেই সিভিল ওয়ার হতো বা সিভিল ওয়ার টাইপের যেখানেই কোনো কিছু হতো, এই ভদ্রলোক সেখানে যে উপস্থিত হতেন, এবং সিভিল ওয়ারে মানুষের মুভমেন্ট, অ্যাটিটিউড, বিহেভিয়ার, তাদের নিডস, তাদের অ্যাক্টিভিটিস, তাদের রিয়াকশনস, ইমোশনস, এই ব্যাপারগুলো উনি অবজার্ভ করতেন। এবং তার রিনাউন্ড একটা বুক আছে, দ্য লজিক অফ ভায়োলেন্স ইন সিভিল ওয়ার। সো এই যে সিভিল ওয়ারে কেন মানুষ ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়ায়, এবং তার পুরোটাই হচ্ছে তার একটা গবেষণা। এই বইটা হচ্ছে তার মূলত একটা রিসার্চ, একটা থিসিস তার। এটা তার একটা গবেষণা, একটা রিসার্চ আর্টিকেলের মতো। সো আর্টিকেল তো অনেক ছোট হয়, এটা তার মূলত একটা থিসিস। ওটাকেই জাস্ট আগে পিছে ইন্ট্রোডাকশন কনক্লুশন বসায় সুন্দর করে ফার্স্ট একটা প্রিয়াম্বল দিয়ে এটা বই হিসেবে বের করেছে। সো আপনাদের কারো যদি হাতের কাছে বইটা থাকে বা যদি লাইব্রেরি জেনেসিস এটা অ্যাভেলেবেল থাকে অথবা নীলক্ষেতে এটার কপি অ্যাভেলেবেল, সো আপনারা চাইলে এটা একটু পড়ে দেখতে পারেন। দ্য ওয়ে হি ডেসক্রাইবড, আপনি পড়লেই বুঝতে পারবেন এটা অন্যান্য বই থেকে আলাদা। সো অবজারভেশনাল রিসার্চ হচ্ছে রিসার্চার এরকম করে, অবজারভেশন করে দিনের পর দিন, তারা হচ্ছে ওকে, তারা অবজারভেশন করে। তারপর হচ্ছে ওয়ান টাইম রিসার্চ, যেটা আমরা বেসিক্যালি করে থাকি, যে একটা সিঙ্গেল পিরিয়ড অফ টাইমে আমরা একটা রিসার্চ করে ফেললাম, একটা কাজ করলাম, একটা স্টাডি করলাম, ওটাকে বলি আমরা ওয়ান টাইম রিসার্চ। এবং লঙ্গিটিউডিনাল স্টাডি, যেটা যে কন্ডাক্টেড ওভার ফর সেভারাল পিরিয়ড অফ টাইম, সেভারাল টাইম পিরিয়ড নিয়ে যেটা হয়। ধরেন আপনি 5 বছর ধরে একটা বিষয়, একটা কনস্ট্যান্ট বিষয় আপনি 5টা ডিফারেন্ট এঙ্গেলে আপনি দেখছেন, 5টা বছর ধরে দেখছেন, আপনি 5টা পলিটিক্যাল রেজাইমে দেখতে চাচ্ছেন, ঠিক আছে? এই যে এভাবে করে যে আপনি মনোবিজ্ঞানে এই গবেষণাগুলো বেশিরভাগ হয়, যে একটা বিষয় নিয়ে গবেষণা তারা 5 বছর, 6 বছর, 10 বছর ধরে লাগিয়ে দেয়। সমাজবিজ্ঞানে এই বিষয়গুলো নিয়ে গবেষণা হয়। সো লঙ্গিটিউডিনাল পিওর সায়েন্সেও এই বিষয়গুলো নিয়ে রিসার্চ হয়, যে একটা বিষয় তারা কাজ করতেছে, একটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের হয়তো কোনো একজন প্রফেসর একটা মানে কিছু নিয়ে একটা কাজ করছেন, অণুজীব বিজ্ঞানের একটা পার্টিকুলার পার্টিকেল নিয়ে, তো ওনার হয়তো এই কাজটা উনি 5 বছর ধরে
করছেন। এখন দেখেন লঙ্গিটিউডিনাল রিসার্চ আর লং রিসার্চের মধ্যে পার্থক্য কি। একটা স্টাডি আপনার করতে গেলে 5 বছর লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। আমাদের সলিমুল্লাহ স্যার 15 বছর ধরে পিএইচডি করছেন। সো এটা এক বিষয় যে আপনি একটা রিসার্চ খুব ডিপলি করছেন, আপনার অনেক সময় লাগিয়ে করছেন। এটা কিন্তু লঙ্গিটিউডিনাল স্টাডি না। লঙ্গিটিউডিনাল স্টাডি হচ্ছে আপনি একই জিনিস সেভারাল টাইম পিরিয়ডে দেখতে চান, একই জিনিস সেভারাল টাইম পিরিয়ডে দেখতে চান। যেমন ধরেন আপনি, আমাদের তো ইলেকশন হয় ধরেন 5 বছর পর পর বা 3 বছর পর পর, যদি আমি ধরি ফর এক্সাম্পল, আপনি খুব সহজ ধরেন ভিসি স্যার, ঢাকা ইউনিভার্সিটির ভিসিদের অ্যাটিটিউড বা অ্যাক্টিভিটিস নিয়ে আপনি একটা স্টাডি করতে চান, আপনাকে 15 বছর ওয়েট করতে হবে অ্যাটলিস্ট 3টা ভিসির কার্যক্রম চেক করার জন্য, দেখার জন্য, আপনি যদি শহরের জমিনে সশরীরে বিষয়গুলো দেখতে চান। তার মানে ভিসির মেয়াদ 5 বছর, তার মানে আপনার এই 5 বছর হচ্ছে আপনার একটা পিরিয়ড অফ টাইম। পরের ভিসির যে 5 বছর সেটা হচ্ছে আরেকটা পিরিয়ড অফ টাইম, তারপরের ভিসির যে 5 বছর সেটা হচ্ছে আরেকটা পিরিয়ড অফ টাইম। অথবা এমন কিছু আপনি করলেন যেটা 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়, এমন কিছু আপনি করলেন যেটা 6 মাস অন্তর অন্তর একটা সার্টেন একটা চেঞ্জেস আসে, কোনো একটা জায়গা ধরে একটা কিছু আসে, চেঞ্জ আসে। সো এই যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে একটা কিছু দেখতে চাচ্ছেন এবং সেটা রিপিট হচ্ছে বারবার, যে জিনিসটা আপনি দেখতে চাচ্ছেন সেটা স্থির। যেমন আপনি ভিসির অ্যাটিটিউড দেখতে চাচ্ছেন, ঢাবি ভিসির অ্যাটিটিউড, এই জিনিসটা কিন্তু আপনার স্থির, এই ফোকাসটা আপনার স্থির। এখানে ডিফোকাস হওয়া যাবে না, এখানে ফোকাসই হইতে হবে। সো আপনি এখানে ফোকাসড, কিন্তু দেখেন ভিসির রেজাইম চেঞ্জ হচ্ছে, আরেকটা আসপেক্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভিসির রেজাইম আরবিন সিদ্দিক স্যার, তারপরে হচ্ছে আমাদের বর্তমান আখতারুজ্জামান স্যার, তারপরে হচ্ছে আপনার পারসন এক্স, হয়তো নেক্সট ভিসি যিনি উনি আসবেন। সো আপনি 3 জনের জিনিসটা দেখছেন ওভার সেভারাল টাইম পিরিয়ড, এটা। সো এগুলোকে বলে লঙ্গিটিউডিনাল রিসার্চ বা লঙ্গিটিউডিনাল স্টাডি। আপু আমি একটু শেয়ার করি একটা বিষয়। হ্যাঁ হচ্ছে 50 দিকে হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি তে, আপনি হয়তো পড়ে থাকতে পারেন যে হচ্ছে যারা অ্যাডাল্ট পারসন তাদের থেকে কিছু হচ্ছে মানুষকে হচ্ছে ট্র্যাক করে, দেন হচ্ছে তারা হচ্ছে একটা নির্দিষ্ট এজে যায়, যে আফটার 50 বা আফটার 60 যে মানুষ হচ্ছে সুখী হয় কি জন্য, যে আমাদেরকে হচ্ছে সম্পত্তি বা হচ্ছে আমাদের হচ্ছে লাইফ কিভাবে লিড করতে সেটার উপর ভিত্তি করে, না হচ্ছে রিলেশনশিপের উপর ভিত্তি করে। তো সেই রিসার্চের হচ্ছে মানে রেজাল্ট আসে যে হচ্ছে মানুষ সুখী হয় যারা হচ্ছে রিলেশনশিপের দিক দিয়ে অনেক হ্যাপি থাকে তারা। তো এই বিষয়টা তাহলে কি অবজারভেশনাল রিসার্চের মধ্যে পড়ে, মানে দীর্ঘ সময় ধরে করছে? হ্যাঁ, এটা অবশ্যই অবজারভেশনাল রিসার্চের মধ্যে পড়ে, এবং তার যদি স্পেসিফিক ফোকাসটা যদি ঠিক থাকে তাহলে সেটা লঙ্গিটিউডিনাল স্টাডির মধ্যেও পড়ে। যদি উনি একটা মানুষেরই বিভিন্ন ফেসে তার অ্যাটিটিউড দেখতে চায়, যে সে আনম্যারিড অবস্থায় কেমন, ম্যারিড অবস্থায় কেমন, সে আফটার প্রেগনেন্সি তার কিরকম, সে মা হওয়ার পরে তার লাইফস্টাইল কেমন, একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে যদি এরকম সার্টেন পিরিয়ড অফ টাইমে তিনি দেখতে চান, তাহলে এটা লঙ্গিটিউডিনাল স্টাডির মধ্যে পড়বে। আর আপনি যেটা বলছেন সেটা তো বোঝাই যাচ্ছে এটা অবজারভেশনাল স্টাডি। আপু আমার কোশ্চেনটাও অনেকটা একই ধরনের। যদি মানে আমি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের যে চাকমা জাতি আছে, ওদের যে হেড থাকে তার সম্পর্কে আমার একটা মানে অনেক দিনের একটা রিসার্চ করতে চাই, মানে করলাম যে 10 বছর যে অনেক অনেক হেডের যে চেঞ্জ হয় সেটা, তাহলে ওটা কি আমাদের এথনোগ্রাফিক হবে নাকি লংগিটিউডিনাল হবে? সেটা এথনোগ্রাফিক লঙ্গিটিউডিনাল স্টাডি হবে, কারণ এটা তো এটার সাথে ক্ল্যাশ করছে না। মানে দুইটাই। হ্যাঁ, আবার ধরেন আপনার স্টাডিটা যদি কোয়ালিটেটিভ হয় তাহলে সেটা হবে যে এথনোগ্রাফিক লঙ্গিটিউডিনাল কোয়ালিটেটিভ স্টাডি। জি আপু, মানে ওভারল্যাপ করলে সমস্যা নাই। হ্যাঁ, না এগুলো তো ওভারল্যাপিং না, সরি এগুলো তো কন্ট্রাডিক্টরি না, সো ওভারল্যাপ করলে তো অসুবিধা নেই। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা আপু, ধরেন যে অবজারভেশনাল রিসার্চটা আর লংজিটিউডিনাল রিসার্চের মধ্যে
উম, আপনি যেটা লিখতেছেন যে কন্ডাক্টেড ওভার সেভারাল টাইম পিরিয়ড, তো এটা হচ্ছে মানে 10 বছরের মধ্যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের একটা নির্দিষ্ট পর্যায়ে হয়। আর অবজারভেশনটা মানে টানা 10 বছর যাবত হয়, কোনো বিরতি থাকে না, এরকম কি? আচ্ছা, অবজারভেশনটা হচ্ছে সিম্পলি আপনার রিসার্চ মেথডটা হচ্ছে অবজারভেশনের মধ্যে হবে, এবং বিরতি থাকা না থাকা বিষয় না। যেমন ধরেন আপনি 21শে ফেব্রুয়ারি নিয়ে কিছু একটা আপনি মানে দেখতে চান, হ্যাঁ, এখন এটা তো বছরে একবার আসে। এখন এখানে আপনি অবজারভেশনাল কোনো একটা স্টাডি করতে চান, ধরেন আপনি ওখানের আহ, যারা আহ, ওখানের যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে তাদের আপনি অ্যাটিটিউড বিহেভিয়ার আপনি একটু অবজার্ভ করতে চান, যে তাদের কি সেম শ্রদ্ধাবোধটা কাজ করে, বা আপনি ওখানে যত একদম নিউ জেনারেশন আপনি তাদের অ্যাটিটিউড হচ্ছে অবজার্ভ করতে চান, তাদের বিহেভিয়ারটা অবজার্ভ করতে চান দ্য 21st ফেব্রুয়ারি নাইট। সো ওই ওই পার্টিকুলার এরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তো আপনি ধরেন দেখতে চান। এখন সেটার জন্য কিন্তু আপনাকে প্রতি বছর বছর অপেক্ষা করতে হবে। সো আপনি এই যে 5 বছর ধরে একটা জিনিসই অবজার্ভ করলেন, একই জিনিস একইভাবে অবজার্ভ করলেন, এটাকে বললে হচ্ছে অবজারভেশনাল রিসার্চ। এখানে কিন্তু গ্যাপ থাকলেও অসুবিধা নাই, কারণ আপনি 5 বছর ধরে করেছেন, কিন্তু 5 বছরে আপনি টানা করেন নাই, আপনি মূলত 5 দিন করেছেন, কিন্তু 5টা নির্দিষ্ট সময় দেখার জন্য আপনার এখানে 5টা বছর ওয়েট করতে হয়েছে। এটা হচ্ছে রিসার্চ। কিন্তু লঙ্গিটিউডনাল রিসার্চ হচ্ছে আপনার ফোকাস গ্রুপ একই থাকবে, আপনার যে ভ্যারিয়েবল রিসার্চ ভ্যারিয়েবল ওটা এক থাকবে, আপনার ফোকাসটা একই থাকবে, কিন্তু আপনার সেভারাল টাইম পিরিয়ডে আপনি জিনিসটা কেমন প্রভাব ফেলছে সেটা আপনি দেখতে চান। যেমন ধরেন যেমন ধরেন মানুষের ইমোশন নিয়ে বলতে পারেন, অথবা ধরেন কোনো একটা পার্টিকুলার গ্রুপ, ধরেন পদ্মাপাড়ের মানুষ, হ্যাঁ, তাদের আপনি 10 বছর যাবত আপনি মানে তাদের এক একটা সিজনাল আপনি দেখতে চান, তাদের বিহেভিয়ারের কোনো পার্থক্য আসে কিনা, মানে কোন সিজনকে তারা কিভাবে নেয়, বা কোন সিজনে তারা তাদের অ্যাটিটিউড অ্যাক্টিভিটিস কিরকম হয়। বর্ষায় তো তাদের অনেক কষ্ট হয়ে যাওয়ার কথা, তাই না? পদ্মাপাড়ের মানুষগুলো তো খুব কষ্টে থাকে, বা চর এলাকার যারা থাকে তাদের কাছে অনেক কিছু এক্সেস থাকে না। সো আপনি দেখতে চান যে সেভারাল টাইম পিরিয়ডে তাদের বিহেভিয়ারটা কেমন হয়, তাদের তাদের ক্রাইসিসের যে প্যাটার্নটা সেটা কেমন হয়, আপনি ধরেন এটা দেখতে চান। তো এই ক্ষেত্রে আপনার সিজন আসবে 6টা, মানে টাইম, এই যে সেভারাল টাইম পিরিয়ড মানে কি, ভাগ করে একই জিনিস বারবার রিপিট হচ্ছে এরকমটা না, মানে ডিফারেন্ট টাইম পিরিয়ডে আপনি দেখতে চাচ্ছেন। লাইক বর্ষায় তাদের ক্রাইসিসের প্যাটার্নটা কেমন থাকে, তারপর হচ্ছে শীতকালে তাদের ক্রাইসিসের প্যাটার্ন কেমন থাকে, গ্রীষ্মে তাদের ক্রাইসিসের প্যাটার্ন কেমন থাকে। এই যে ডিফারেন্ট টাইম পিরিয়ডে আপনি দেখছেন, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল রিসার্চ, একই জিনিস দেখছেন। আর অবজারভেশনাল রিসার্চ হচ্ছে আপনি ডিফারেন্ট টাইম পিরিয়ডে দেখছেন, কিন্তু ওই টাইম পিরিয়ডটা কিন্তু ম্যাটার করছে না, এখানে কিন্তু টাইম পিরিয়ডটা ম্যাটার করে না। যেমন ধরেন আপনি ওই যে একটু আগে যেটা বললাম, যে আপনি নিউ জেনারেশনের ইমোশনের ব্যাপারটা আপনি একটু অবজার্ভ করতে চান, যে তাদের 21 ফেব্রুয়ারি নিয়ে, বা 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর যেহেতু ওভাবে অবজার্ভ হয় না তাই বলছি না, 21শে ফেব্রুয়ারি যেহেতু হয়, তো ওটা আপনি দেখতে চাচ্ছেন। এখন দেখেন আপনি 2018-তে অবজার্ভ করেছেন, 19-এ করেছেন, 20-এ করেছেন, 21-এ করেছেন, আর ধরেন 22-এ করবেন, হ্যাঁ, এখন 5 বছর ধরে আপনি করছেন। তো এখানে দেখেন 19-এ অবজার্ভ করার 20-এ অবজার্ভ করার কিন্তু ধরতে গেলে একই কথা, বা 20-এ কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না, একই রকম ভাবেই হচ্ছে, বা আপনার ওই চেঞ্জটা আপনি ওখানে কাউন্ট করছেন না। মানে লঙ্গিটিউডিনাল রিসার্চে এই যে আপনার ডিফারেন্ট টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা ডিফারেন্টই হইতে হবে। যেমন ওই যে আমরা ভিসি স্যারের এক্সাম্পল দিলাম, ভিসি স্যারের রেজাইম, এখানে রেজাইমটা চেঞ্জ হচ্ছে, সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ফোকাসটা ঠিক থাকছে ভিসি স্যারদের অ্যাক্টিভিটিস এর উপর, একজন একটা টাইম পিরিয়ডে ভিসি স্যারের অ্যাক্টিভিটিসটা কি। সো লঙ্গিটিউডিনাল স্টাডিতে এই যে ডিফারেন্ট টাইম পিরিয়ড, এটা একটা বড় ইম্প্যাক্ট ফ্যাক্টর।
এটা একটা বড় মানে ফ্যাক্টর যেটা কাজ করে। বাট অবজারভেশনে কিন্তু আপনার ওগুলো অতটা ধর্তব্য না। আপনি একটা জিনিস 5 বছর ধরে অবজার্ভ করতেই পারেন। আপনি বলতে পারেন ছেলেটাকে আমি 5 বছর ধরে অবজার্ভ করতেছি, মনে হইতেছে ছেলেটা ভালোই, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ফাইন, একে দিয়ে তাহলে এই মিশনটা করানো যাবে, একে দিয়ে তাহলে এই কাজটা করানো যাবে, এরকম। মানে দুটোর মধ্যে কি এখন ডিফারেন্সটা একটু বুঝতে পারছেন? আপু এখানে একটা ছোট্ট কোশ্চেন ছিল আপু। হুম। আপু একই টাইমে একটা রিসার্চ অবজারভেশনাল আবার একই টাইমে একটা লংজিটিউডাল যেটা ওইটা দুইটা মানে একই টাইমে কি দুইটা হতে পারে না? মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে উপরের চারটা হবে একই পার্টে, নিচের দুইটা হচ্ছে একই পার্টে, বা উপরের চারটার নিচের দুইটার মধ্যে কোনো ওভারল্যাপিং বা কোনো ইয়া হয় না বা এই টাইপের আর কি। আমি জাস্ট এটা জানতে চাচ্ছি আপু, বা এরকম কোনো বিষয় আছে কিনা। লংগিটিউডনাল কিন্তু কাইন্ড অফ অবজারভেশন, এখানেও কিন্তু আপনি অবজারভেশনই করতেছেন, বা এখানেও আপনি কিছু রেকর্ডস রাখছেন। অবজারভেশনের পাশাপাশি আপনি আরো কিছু হয়তো করতে পারেন। আপনি হয়তো লাইক এথনোগ্রাফিক অবজারভেশন করতেছেন কোন একটা পার্টিকুলার এথনিক গ্রুপের উপরে। সো এটাও কিন্তু একটা লংগিটিউডনাল রিসার্চ হতে পারে। লংগিটিউডনাল রিসার্চও কিন্তু কাইন্ড অফ অবজারভেশনের মতোই, বা অবজারভেশন স্টাডি, ওয়ান কাইন্ড অফ অবজারভেশনাল, কিন্তু ইট ইজ সামথিং মোর দ্যান অবজারভেশনাল স্টাডি, যেখানে আপনার সেভারাল টাইম পিরিয়ডটা একটা বড় ফ্যাক্টর, একটা গুরুত্বপূর্ণ। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সিজনে একটা মানুষের বিহেভিয়ারকে অ্যানালাইসিস করছেন, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ামে আপনি পলিটিক্যাল গ্রুপের অ্যাক্টিভিটিস বা ভিসি একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট ইউনিভার্সিটির ভিসির অ্যাক্টিভিটিস আপনি দেখছেন। তো এখানে কিন্তু যে ডিফারেন্ট টাইম পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এটা আমি বোঝাতে চাচ্ছি। জি আপু বুঝতে পারছি, থ্যাংক ইউ আপু। আচ্ছা, তো ওগুলোর বাইরে এগুলো আছে। সো মানে বাট ওগুলো হচ্ছে সরাসরি ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। আচ্ছা, আমরা এখন যে বিষয়টায় চলে যাব সেটা হচ্ছে যে রিসার্চার হতে হলে কি কি বিষয় রাখতে হবে। এখন থেকে এই এই বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করবেন, করার চেষ্টা করবেন আর কি। কারণ এই পজিটিভ অ্যাসপেক্ট গুলো শুধু যে রিসার্চার হওয়ার জন্য জরুরি এমন না, একাডেমিক হওয়ার জন্য জরুরি শুধু এমন না। এগুলো আপনাকে খুব স্ট্র্যাটেজিক এবং আপনাকে আস্তে আস্তে খুব হাইলি মোটিভেটেড একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনাকে গড়ে তুলতে সাহায্য করবে। এবং এটা এই কোয়ালিটিস গুলো খুব জরুরি। সেটা হচ্ছে আপনার ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যানালিটিক্যাল মাইন্ড এবং দ্য পিপল পার্সন বলতে হচ্ছে, আমরা বলি না যে জনগণের নেতা, মানে কি তিনি জনগণ হয়ে বেঁচে আছেন, জনগণের মানুষ উনি, জনগণের অনুভূতি, কষ্ট, দুঃখ, চাওয়া, চাহিদা, এই বিষয়গুলো তিনি বোঝেন, ওই নেতা এই বিষয়গুলো বোঝেন। সো এটাকে বলছি আমরা দ্য পিপল পার্সন। মানে আপনি যার সাথে কথা বলছেন তার সাথে আপনার মিশে যাওয়ার বা তাকে অনুধাবন করার, ফিল করার একটা ব্যাপার আপনার মধ্যে থাকতে হবে। কিছু কিছু মানুষ আছে যে তাদের সাথে আপনি কথা বলে কখনো ইন্টারেস্টিং ফিল করবেন না, মানে আপনি বলে যাচ্ছেন সে শুনে যাচ্ছে, they don't have any reaction, they don't have any feeling for you। আপনি একটা কষ্টের কথা বলতেছেন, সে শুনতেছে। বাট আপনি ধরেন হঠাৎ করে একটা লোমহর্ষক ঘটনা বলে ফেললেন, আপনার লাইফে এমন একটা বিষয়, আপনি 3 তলা থেকে পড়ে গেছিলেন, ঠিক আছে, বা পড়ে গিয়েও আপনার কিছু হয় নাই। আমার কিন্তু এরকম একটা রেকর্ড আছে, আমি 2তলার ছাদ থেকে পড়ে গেছিলাম, আমার কিছু হয় নাই। তখন আমি অনেক ছোট ছিলাম, আমি আমি ঠিক জানি না যে এটা কিভাবে পসিবল, আমার কিছুই হয় না, হাতের দিক একটু ছিঁড়ে গেছিল, মানে দৌড়াতে দৌড়াতে আরেক বাসার ছাদে উঠে গেছিলাম। তো ওই বাসার হচ্ছে কাজ চলতেছে, মাত্র 2তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, 1তলা কমপ্লিট হয়ে 2তলা পর্যন্ত করতেছে। মানে এত খেলাধুলার প্রতি এত মানে মনোযোগী ছিলাম বা এত ইয়ে ছিলাম, মানে তখন অনেক ছোট, আমার পুরোপুরি মনেও নাই ওই বিষয়গুলো, অত বেশি ভালোভাবে মনে নাই, একটু একটু মনে আছে। তখন আমি বোধহয় ক্লাস 3-তে পড়ি। তো দৌড়াতে 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 মানে আমাকে ধরতে আসতেছে এরকম একটা খেলা আর কি। মানে আমরা কয়েকজন মিলে চোর পুলিশ খেলে না, ওই টাইপের একটা খেলা টাইপের ছিল। দৌড়াতে দৌড়াতে তাদের বাসায় উঠে গিয়ে, বাসাটা এখন আন্ডার কনস্ট্রাক্টেড, ওই বাসায় কেউ থাকে না, মানে 1তলার ছাদ কমপ্লিট হয়ে 2তলার ছাদটা মাত্র ঢালাই দেওয়া হয়েছে বা এরকম কিছু একটা হবে। সো ওই অবস্থায় বিকালবেলা খেলতে খেলতে ওই বাসার ছাদে চলে গেছি, দৌড়াতে দৌড়াতে মানে উপর থেকে পড়ে গেছি 2তলা থেকে, নিচে ছিল মাটি। সো কিছুই হয় নাই।
তো এখন দেখেন, এই যে আমি ধরেন একটা ঘটনা বললাম, আপনার মধ্যে কোনো রিয়াকশন আসবে না, আপনার চোখে মুখে কোনো একটা চেঞ্জ আসবে না যে ওয়াও আপু কি বলেন, অথবা বললাম আসছে এই যে একটা চাপা থাকলো, ঠিক আছে, এরকম। আমি কিন্তু ঘটনাটা সত্যি বলছি বাই দ্য ওয়ে। আচ্ছা, সো এই যে আপনার একটা রিয়াকশন, আপনার এক্সপ্রেশন আপনার থাকবে। সো পিপল পারসন হইতে হবে কেন? এখন বলতে পারেন আপু আমার কি দরকার পিপল পারসন হওয়ার, মানুষের সিম্প্যাথি এমপ্যাথি আমি এত কেন কাউন্ট করব? হ্যাঁ, করতে হবে, বিকজ ওয়েন ইউ আর এ রিসার্চার, সবসময় যে আপনাকে কেউ ডাটা কালেক্ট করে এনে দিবে, আপনি শুধু এক্সট্রাক্টেড ডাটা নিয়ে শুধু অ্যানালাইসিস করবেন, it's not called a researcher. It won't make you a researcher. So what will make you a researcher? That is, আপনি নিজে যখন একদম ভালোভাবে ডেটা কালেক্ট করতে জানবেন, আপনি ডেটা অ্যানালাইসিস করতে জানবেন, আপনি ডেটা জেনারেট করতে যখন জানবেন, that is then you will be called a researcher. So এই যে আপনি ডেটা যখন কালেক্ট করতে যাবেন, that is the challenge here. There is a challenge here. So আপনার কি হবে, আপনি যখন যাচ্ছেন, আপনি মানুষের সাথে কথা বলছেন, আপনি ইন্টারভিউ করছেন, আপনি ইন্টারভিউ কমিউনিকেটিভ না, আপনি তাকে প্রশ্ন করে যাচ্ছেন, সে উত্তর দিচ্ছে, প্রশ্ন করে যাচ্ছে, সে উত্তর যাচ্ছে। সো আপনি তো ইনসাইটটা পাবেন না, আপনি তো, আমরা বলি ইনডেপথ ইন্টারভিউ, সো আপনি তো তখন ইনডেপথে যাচ্ছেন না, আপনি তাকে গড় কথা কয়েকটা প্রশ্ন করছেন, তিনি উত্তর দিচ্ছেন। সো when you will be the people person, তখন আপনি হচ্ছে একটা মানুষের সাথে ইজিলি মিশে যেতে পারবেন, তার সাথে কথা বলে, তার সাথে একটু সে হয়তো কথার মাঝখানে অপ্রাসঙ্গিক একটা কিছু শেয়ার করলো, আপনি ওইটাতে একটা রিয়াকশন দেখান, আপনি একটু হেসে ওঠেন, আপনি একটু ইয়ে করেন, এগুলো যে সবসময় ফেক হবে এমন না, দিস শুডন্ট বি ফেক, এগুলো ন্যাচারালি যাতে আপনার মধ্যে এরকম চলে আসে। আর পিপল পারসন হওয়াটা মানে সোশ্যাল হওয়া আমরা যেটাকে বলি, এটা কিন্তু অ্যাজ আ সোশ্যাল বিং আমাদের এটা খুব জরুরি। তারপর দেখেন দ্য অ্যাবিলিটি টু স্টে কাম, ইন্টেলিজেন্ট, কিউরিয়াস, কুইক থিঙ্কার, ক্রিটিক্যাল থিঙ্কার, কুইক রাইটার, এগুলো সবই হতে হবে। দ্য অ্যাবিলিটি টু মেইনটেইন কমিটমেন্ট ওয়েল, রিসার্চার হতে হলে আপনাকে ওয়েল কমিটেড একজন পার্সন হতে হবে, ঠিক আছে। আর বললাম যে এটা লিখে দাও, হ্যাঁ আপু দিচ্ছি, বললে 3 মাস কোনো খবর নাই, এরকম হওয়া যাবে না। কমিউনিকেটিভ হতে হবে, সিম্প্যাথেটিক হতে হবে, সিস্টেমেটিক হতে হবে, মানে একটা প্রসিডিওর আপনি ফলো করছেন, এটার পর এটা করতে হবে, এই যে একটা সিস্টেম ফলো করা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ নিড টু বি অনেস্ট, বিকজ অনেস্টি ছাড়া আপনি কখন, আপনি লেখা চুরি করে ফেললেন, আপনি ওটা করে ফেললেন, আপনি এভাবে ওই জায়গা থেকে ডাটা কালেক্ট করে ফেললেন, আপনি এখন ধরা পড়লেন না, আপনার লেখা হয়তো পাবলিশও হয়ে গেল, আপনি জানেন লেখা পাবলিকেশন হওয়ার পরেও যে ওটা বাজেয়াপ্ত করা যায়, আপনার একটা লেখা পাবলিশ সামহাও আপনি করে ফেললেন, কারো কাছ থেকে এভাবে চুরি টুরি করে ক্রেডিট না দিয়ে আপনি একটা লেখা করে ফেললেন, আজ হোক কাল হোক 5 বছর পর। আমাদের ইউনিভার্সিটি টিচারদের অনেকের লেখা দেখেন না, হঠাৎ করে অনেকদিন পর পর পেপারে নিউজ আসে যে অমুকের লেখা এতদিন পরে ধরা পড়ছে, তার পিএইচডি এটা পুরোপুরি চুরি ছিল। সো কিছু কিছু ক্লেম কিন্তু সত্য থাকে ওখানে। সো এতদিন পরে কিভাবে আসে, অনেক হঠাৎ করে একজনের কাজ একজনের চোখে পড়ে যায়, তো তখন এগুলো সামহাও বের হয়ে যায়, তখন আপনার কিন্তু ওই পাবলিকেশন মানে আপনার তখন পেরিশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, হাই হাই করা ছাড়া কোনো উপায় থাকবে না। এবং দেখেন অ্যানালাইটিক্যাল হতে হবে, থিঙ্কিং এবং রাইটিং দুই জায়গাতেই অ্যানালাইটিক্যাল হতে হবে, অ্যানালাইসিস করার যে পাওয়ার সেটা আপনার থিঙ্কিং এও থাকতে হবে, রাইটিং এও থাকতে হবে। সো অ্যানালাইটিক্যাল মাইন্ড দিয়ে শুরু করলাম এবং অ্যানালাইটিক্যাল পাওয়ার দিয়ে বা অ্যানালাইটিক্যাল হওয়া এটা দিয়ে আমরা শেষ করলাম। সো এগুলো হচ্ছে রিসার্চারের একটা মানে এগুলো বেসিক কিছু কোয়ালিটিস। এর বাইরে যদি যেমন হয় আপনি ভালো গাইতে জানেন, আপনি ভালো রিসাইট করতে জানেন, অথবা আপনার ভালো কমিউনিটি আছে, এগুলো আপনাকে এক্সট্রা কিছু বেনিফিটস আপনাকে দিবে, ইউ উইল বি বেনিফিটেড এক্সট্রা হ্যাভিং সাম মোর কোয়ালিটিস অ্যাজ আ রিসার্চার। এটা যে কোনো পার্সনকে যে কোনো প্রফেশনেই দিবে, আপনার যত বেশি ভালো কোয়ালিটিস থাকবে আপনি তত বেশি বেনিফিটেড হবেন। সো এগুলো ছিল আমাদের আজকের স্লাইডস। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা আপু, হ্যাঁ প্লিজ। আমি যে টাইপস এর ব্যাপারটা এখনো অনেক কনফিউজড, একটু অনেক ক্লিয়ারলি বুঝিনি আসলে। কোনটা নিয়ে? যেমন টাইপস স্পেশালি হচ্ছে আপনি একটা জায়গায় বলেছিলেন যে কি যেন এটা পিওর অ্যান্ড কোরিলেটিভ এই ব্যাপারগুলো হতে পারবে, কিন্তু যখন অবজেক্টিভের যে 4টা ধাপ তার মধ্যে যে প্রথমটা ছিল ডিসক্রিপটিভ, এন্ড দেন সেকেন্ডটা ছিল কোরিলেটিভ মনে হয়,
তো কোরিলেটিভ আপনি এখানে বলছেন যে দুইটা জিনিসের মধ্যে মানে দুইটা অবজেক্টিভের ভেরিয়েবলস এর মধ্যে সম্পর্কটা যে হয় পজিটিভ নেগেটিভ নাকি কোনো নেই, এটাই হচ্ছে শুধু কোরিলেটিভ। এন্ড দেন তারপরে যখন এক্সপ্লোর করে, সরি এক্সপ্লোর না, এক্সপ্লেনেটরিটা মনে হয়, যেটাতে হচ্ছে তাদের সম্পর্কটা কিরকম আই ডোন্ট নো, মানে ডেসক্রাইব করে বলে। তো এখন যদি সেম জিনিসটা যখন ডেসক্রাইব করে স্টিল এখানে তো কোরিলেশনের ব্যাপারটা আসছেই, তাহলে আমি এখানে কিভাবে জিনিসটা লাইক এই জিনিসটা কনফিউজ যে কোনো একটা রিসার্চ শুধু কোরিলেশনাল কি হতে পারে এন্ড দেন এখানে এক্সপ্লেনেটরি থাকবে না, এটা কি পসিবল? না, আলটিমেটলি দেখেন আমরা সব জায়গাতেই পুরো রিসার্চ প্রত্যেকটা স্টাডিতে কিন্তু আমরা কিছু না কিছু ইদার এক্সপ্লেইন করছি আর কিছু না কিছু ইদার ডেসক্রাইব করছি, তাই না? ওই সেন্সে ব্যাপারটা নিচ্ছে না, এগুলো সবগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রেই মেথোডোলজির জায়গায় হচ্ছে পার্থক্য। যেমন ডেসক্রিপটিভ আর এক্সপ্লেনেটরি যে কথাগুলো আমি একটু আগে বলছিলাম, এখানে কিন্তু মেথোডোলজির জায়গাটায় পার্থক্য। এক্সপ্লেনেটরি রিসার্চে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে লিটারেচার রিভিউ, তারপর হচ্ছে এফজিডি, ইনডেপথ স্টাডি, এগুলো হচ্ছে আমরা বেসিক্যালি এক্সপ্লোরেটরি রিসার্চে এক্সপ্লেনেটরি রিসার্চে হচ্ছে আমরা এগুলো বেসিক্যালি দেখি। মানে এটার মেথড গুলো হচ্ছে এটা। মানে আপনি যেভাবে বলছিলেন যে ওই সেন্সে কিন্তু সবই ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যেই পড়ে যায়, কারণ আমরা রিসার্চে কি করি, ডেসক্রাইব করি, আমরা রিসার্চে এক্সপ্লেইন করি। কিন্তু এখানে এই মেথডগত কিছু পার্থক্য আছে, এবং কোন রিসার্চে বেসিক্যালি কি ধরনের মেথড ইউজ করা হয় এটা একটা পার্থক্য। আর কিছু কিছু আছে যে সেন্সের জায়গা থেকে পার্থক্য, যে আমার মেইন অবজেক্টিভটা কি। দেখেন এই ক্যাটাগরিগুলোকে কি কিন্তু এই ক্যাটাগরিগুলো কিন্তু আসছে অবজেক্টিভের উপরে বেস করে, ঠিক আছে? অবজেক্টিভ গুলো কি, অবজেক্টিভ আমি কি আমার এই রিসার্চের আমার অবজেক্টিভটা কি, ইদার আই এম ডেসক্রাইবিং নাকি আমি শুধু আমি কোরিলেশন যদি স্টাবলিশ করতে চাই সেখানেও কিন্তু আমি ডেসক্রাইব করেই কোরিলেশন স্টাবলিশ করব। কোরিলেশন আছে, পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন অর নো কোরিলেশন, এটাকে এস্টাবলিশ করতে হলেও কিন্তু আই হ্যাভ টু ডেসক্রাইব, আই হ্যাভ টু এক্সপ্লেইন, বাট দ্যাট ইজ নট ম্যাটার অফ কনসার্ন। আপনার এখানে বিষয়টা যেভাবে আসবে যে আপনার এই রিসার্চ আপনার অবজেক্টিভের উপরে বেস করে, এখানে দেখেন চারটা রিসার্চের টাইপ বলা হচ্ছে। সো এখানে আপনার স্টাডির, আপনার মূল স্টাডির আপনার অবজেক্টিভটা কি, ইদার you are trying to establish a correlation or prove a correlation, or you are describing something, or it is exploratory, are you exploring something, মানে এটা কি কাইন্ড অফ পাইলট স্টাডির মতো, নাকি হচ্ছে এটা আপনি এক্সপ্লেইন করছেন ইন ডেপথ ইন্টারভিউ দিয়ে, মানে আপনি হোয়াই অ্যান্ড হাউ কে এক্সপ্লেইন করছেন, লাইক আপনি কোরিলেশন অথবা কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ এগুলো দেখাচ্ছেন, নাকি অনলি কজেস গুলো আপনি ফাইন্ড আউট করছেন, হোয়াই অ্যান্ড হাউ এর অ্যান্সার দিচ্ছেন হচ্ছে আপনি এক্সপ্লেইন করছেন। ব্যাপারগুলো এরকম, মানে খুব একটু একটু লাইট ভাবে আপনি যদি দেখেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। সব রিসার্চে কিন্তু আমরা আসলে একটু কনফিউজ লাগছে। আচ্ছা আমি জানি না, হয়তো পড়ার পরে জিনিসগুলো ক্লিয়ার হবে, দেন আরো বেশি করতে করতে হয়তো জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। কিন্তু আপনি আবার আরেকটা জায়গায় বলেছিলেন যে পিওর রিসার্চটাই হচ্ছে বেসিক রিসার্চ। সো অ্যাপ্লাইডটা কি বেসিক রিসার্চ হতে পারে না? বা বেসিক বলতেই আসলে কি বোঝাচ্ছে, বা বেসিক ছাড়াও আর কি কি আপনি বলছেন যে ফান্ডামেন্টাল আরটা কি জানো, তো এই জিনিসটা একটু কনফিউজ করছিল আমাকে। আচ্ছা, এই জায়গাগুলোতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ভাষাগত ব্যাপারটাকে মানে ওইভাবে দেখার না। আমি যেটা বললাম যে এটা পিওর রিসার্চ, তার মানে কি হচ্ছে অন্যগুলো ইমপিওর না, এরকমটা বোঝাচ্ছে না। এটা একটা ফান্ডামেন্টাল রিসার্চ, লাইক এই যে, মানে আমি যদি এভাবে দেখি যে অ্যাপ্লাইড নন অ্যাপ্লাইড, একটা যদি পিওর হয় আর একটা যদি অ্যাপ্লাইড হয়, তার মানে অ্যাপ্লাইড নন অ্যাপ্লাইড যদি দেখেন যে এখানে বোঝাচ্ছে পিওর রিসার্চ বলতে কি বোঝাচ্ছে, ইট ইজ বেসিক্যালি ইউজড টু জেনারেট নিউ আইডিয়াস, প্রিন্সিপলস অ্যান্ড থিওরিজ। মানে এই রিসার্চ গুলোকে বোঝাচ্ছে পিওর রিসার্চ, বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ বলতে এমন স্টাডি বা রিসার্চকে বোঝাচ্ছে
যেগুলো মেডিসিন, এডুকেশন, সাইকোলজি, টেকনোলজি এইসব ক্ষেত্রে ইউজ হয়, যেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো প্রিন্সিপাল বা থিওরি ফলো করে আমরা ওই স্টাডিটা করি না, রাদার দিস স্টাডি ক্রিয়েটস আ নিউ আইডিয়া অর নিউ প্রিন্সিপাল অর আ নিউ থিওরি। এই পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করেন যে এইটাকে বলা হচ্ছে বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ। আপু এটাকে আমরা এমনি বলতে পারি না যে মনে করেন আইনস্টাইন তার পিওর রিসার্চের থিওরি দিল, সেটা প্রুভ করার জন্য আমাদের অ্যাপ্লাইড রিসার্চ দরকার। হ্যাঁ শিওর, আইনস্টাইন ওনাদের বস বলা হয় তো এই কারণে যে ওনারা থিওরি ফলো করে করেন, ওনারা থিওরি লস এগুলো হচ্ছে ওনারা জেনারেট করে গেছেন, যেগুলোকে ফলো করে এখন আমরা অনেক কাজ করি। আপু আমি একটু বলি, হুম। পিওর রিসার্চ এন্ড অ্যাপ্লাইড রিসার্চ আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি হচ্ছে একটা হচ্ছে ডিজিজ, যেমন হচ্ছে যে কোভিড নিয়ে প্রথমে আসলো যে হচ্ছে ইনফরমেশন, যে এটা হচ্ছে কি কি কারণে হচ্ছে বা কি কি, কিন্তু এটা অ্যাপ্লাই করতেছি না, এটা হচ্ছে পিওর রিসার্চের মধ্যে আমি ধরতে পারি। এন্ড আমার হচ্ছে কি কি হচ্ছে এবং কি কি হচ্ছে, আমি এটার জন্য হচ্ছে আমার হচ্ছে এই প্রসেসটা বা হচ্ছে এই ডিজিজটা থেকে আমি কিভাবে হচ্ছে রিকভার করতে পারি, তার জন্য যে হচ্ছে অ্যাপ্লাইড করা হচ্ছে সেটাকে হচ্ছে আমরা অ্যাপ্লাইড রিসার্চ বলবো। এবং হচ্ছে তার থেকে যে হচ্ছে নিউ টেকনিক গুলো পেলাম বা হচ্ছে অ্যাপ্লাইড এর আগে যে ইনফরমেশন গুলো পেয়েছি সেটা হচ্ছে আমরা পিওর রিসার্চ হিসেবে ধরতে পারি। আমার কাছে তাই মনে হচ্ছে। হ্যাঁ কাছাকাছি, যে কোভিড এর আচ্ছা মধ্যে তো আপু অনেক আরেকটা রিসার্চ জায়গা, হয়েছে। এখানে যে লেখা মানে সংজ্ঞার শুরুতে যে intellectually challenging to the researcher but may or may not have practical application at the present time or in the future, এটা কি in the future হবে নাকি in the past হবে, লাইক একটু কনফিউজিং হয়ে গেল না যে প্রেজেন্ট টাইমে নাই কিন্তু ফিউচারে গিয়ে তো এটা অ্যাপ্লিকেশন যদি প্রুফ হয়ে যায় তাহলে তো হইতেই পারে না, তারপর প্রুফ হওয়ার পরেও কি ফিউচারে এটা অ্যাপ্লিকেশন হবে না? ও আচ্ছা, পিওর রিসার্চের ডেফিনিশনে বলছেন ইনভলভস ডেভেলপিং ইন্টারেস্টিং থিওরিজ এন্ড ইন্টেলেকচুয়ালি but may not have practical application at the present time. না, এখানে ইন দা প্রেজেন্টে নাই মানেই তো পাস্টেও ছিল না। আচ্ছা, আর এখানে ইন দা ফিউচার বলতে যে আপনার এই টার্গেট নিয়ে করা হয় না যে এটা অ্যাপ্লাইডই হবে। অ্যাপ্লাইড রিসার্চ কিন্তু সবগুলোই একদম এম্পিরিক্যাল প্রবলেম নিয়ে করা হয়, যেগুলো অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লাই করার জন্যই এই অ্যাপ্লাইড রিসার্চ গুলো করা হয়। কোনো একটা বিষয় নিয়ে দ্বিধায় আছে, কোনো একটা বিষয় নিয়ে শঙ্কায় আছে, বিশেষ করে মেডিকেল সায়েন্সে, বিশেষ করে ইকোনমিক্সে এই ধরনের অ্যাপ্লাইড রিসার্চ গুলো হয় যে হোয়াট টু ডু নাও, মানে এখন কি করতে হবে, কি করলে এই জিনিসটা করা যাবে, কি করলে আমরা জিডিপিটা বাড়াতে পারবো, সো এটা করলে আচ্ছা ঠিক আছে, তাহলে মানে রিসার্চটা করে আমরা সমাধানটা জানি, আমাদের একটা আউটকাম আসে, আমরা কিছু আইডিয়াস পাই, তখন সেগুলো সরাসরি অ্যাপ্লাই করি। তার মানে অ্যাপ্লাই রিসার্চের ইন্টেন্সিভটাই মানে মোটিভটাই থাকে হচ্ছে আপনার অ্যাপ্লাই করার মোটিভ। আর এখানে পিওর রিসার্চে বলছে যে এখানে মোটিভটা হচ্ছে মে অর মে নট, আপনি এখনো অ্যাপ্লাই নাও করতে পারেন, আপনি ফিউচারেও কখনো অ্যাপ্লাই করবেন না, এই মোটিভ নিয়েও আপনি কাজ করতে পারেন। মানে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এটা এখন নেই, পরে হবে, পরেও নাও হতে পারে, কখনো নাও হতে পারে, সো এটা মানে নিয়ে এটা বলার জাস্ট টেস্ট করা হচ্ছে, যে বিষয়টা জাস্ট টেস্ট করা হয় একটা জিনিস, কাইন্ড অফ এক্সপ্লোরের মতো না অনেকটা, মানে নতুন আইডিয়া, প্রিন্সিপাল, থিওরি জেনারেট করার জন্য যে স্টাডিটা, সহজ ভাষায়। আচ্ছা আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? মানে কি কি প্রশ্ন আর কি যেটা প্রশ্ন করেন, ছোট্ট একটা মক টেস্ট দিতে হবে কিন্তু। হ্যাঁ আপু হচ্ছে আমার একটা যে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে মানে কোয়ালিটেটিভ ডাটা নিচ্ছি আমি, ওটা হচ্ছে কিভাবে ডিসক্রিপটিভ। প্রশ্নটা বুঝি নাই, কোয়ালিটেটিভ ডাটা আপু আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আম্বিয়া হ্যাঁ, কোয়ালিটেটিভ ডাটাই আমি কিভাবে হচ্ছে এক্সপ্লেন করব, কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে
আমি কোয়ালিটেটিভ ওপেন ইন্টেড নিলাম, হ্যাঁ ওপেন ইন্টেড নিলাম হচ্ছে কোয়ালিটেটিভের ক্ষেত্রে, কিন্তু প্রশ্নটা কোয়ান্টিটেটিভে তো আমি এস অর নো নিচ্ছি বা আমি অপশন ধরিয়ে দিচ্ছি যে এটা এটা হয় না হয় এটা। তো সেক্ষেত্রে আমি হচ্ছে কোরিলেশন বা হচ্ছে এক্সপ্লেনেটরি বা এগুলো কিভাবে অ্যাপ্লাই করব? আপনার প্রশ্নটা বুঝি নাই, মানে কোয়ান্টিটেটিভ সরি, স্টাডিতে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ কোয়ান্টিটেটিভ, জি আমি হচ্ছে, হ্যাঁ আমি পাচ্ছি। কোয়ান্টিটেটিভ স্টাডিতে আমি তো হচ্ছে এস অর নো অথবা হচ্ছে অপশন ধরে দিচ্ছি, হয় এটা হবে না এটা হবে, এ হবে বি হবে না সি হয় না ডি হবে। তো এক্ষেত্রে আমি কোরিলেশন বা হচ্ছে এক্সপ্লেনেটরি এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা কিভাবে আসবে এই স্টাডির মধ্যে? কোরিলেশন তো খুব সহজেই রিগ্রেশন অ্যানালাইসিস এগুলো করা যায়, কাই স্কয়ার অ্যানালাইসিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো আপনার ডাটা অ্যানালাইসিসের যে লেকচার থাকবে সেই ক্ষেত্রে। আর হচ্ছে এক্সপ্লেইন, তো এখানে এক্সপ্লেইন বলতে কি মানে ডাটা ডিসকাশন ফাইন্ডিংস এগুলো বুঝাচ্ছেন, নাকি কিভাবে এক্সপ্ল্যানেটরি রিসার্চ করবেন সেটার কথা বলছেন? হ্যাঁ 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 কিভাবে এক্সপ্লেনেটরি রিসার্চ করব সেটা বোঝাচ্ছি। সো আপনি যদি যদি আপনার এক্সপ্ল্যানেটরি রিসার্চ তো বেসিক্যালি ইনডেপথ ইন্টারভিউ, লিটারেচার রিভিউ এগুলো বেসিস করে হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে সেই ক্ষেত্রে তো আপনি লিটারেচার রিভিউ দিয়ে কিভাবে কোয়ান্টিটেটিভ স্টাডি করবেন, সেটা তো করা যাবে না। তারপর হচ্ছে ইনডেপথ ইন্টারভিউ, ইন্টারভিউ তো ডেসক্রিপটিভ হইতে হবে, মানে কোয়ালিটেটিভ হইতে হবে, তার মানে সেক্ষেত্রেও এক্সপ্ল্যানেটরি করা যাচ্ছে না। আপনি যদি এই সেন্সে ধরেন যে কোয়ান্টিটেটিভ ডাটা দিয়ে আই উইল এক্সপ্লেইন সামথিং, সেক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম, আমার কোশ্চেনটা হচ্ছে ঠিকভাবে হয় নাই। আর আরেকটা বিষয় আপু আরেকটু বলতে চাচ্ছিলাম যে আপনার যেগুলো পাবলিকেশন আছে সেগুলো যদি আমাদেরকে একটু দেয়া যেত, মানে আমাদের গ্রুপে। আর আরেকটা বিষয় আপনার হচ্ছে আবৃত্তিটা শুনেছি অনেক ভালো লেগেছে, খুবই দারুণ। মাঝে মাঝে আবৃত্তি যদি হচ্ছে আপলোড দিতেন, খুব দারুণ হয়েছে, খুবই ভালো লেগেছে। আচ্ছা, তখন আসলে আমার একটু একটু ঠান্ডা ছিল যখন এটা রেকর্ড করা, তো এই কারণে ঘরে বসে মানে সারাক্ষণ অফিসের তখন কাজটা খুব কম ছিল, মানে প্রেশার, ওই দিন একটু ফ্রি ছিলাম, তো কি করব তাই বসে বসে আবৃত্তি চেষ্টা করেছিলাম, মোবাইলে রেকর্ড করেছি। থ্যাঙ্কস ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। আমি আবৃত্তি তেমন একটা পারি না, মানে পারি না বলতে কখনো ওভাবে একাডেমিকলি শেখা হয়নি, তবে আবৃত্তি খুব শুনতাম, এখনো শুনি। সেই দিক থেকে সেই মানে একটা এক্সপেরিয়েন্স থেকে একটু চেষ্টা করেছি। আর আমার পাবলিকেশন, আমার লেখাগুলো তো খুব নোভিস, মানে আমি কিন্তু খুবই নতুন এই ফিল্ডে, খুব একটা যে জানি খুব পারি এরকম কিছু না, খুবই নোভিস আমি, আমার লেখাগুলো খুবই লাইট। তো যদি কোনো পার্টিকুলার এরিয়া নিয়ে আপনি জানতে চান যে আমি এই বিষয়ে ভালো কিছু আর্টিকেল চাচ্ছি, সেক্ষেত্রে আমি আপনাকে খুঁজে দিতে পারি। আর একান্তই যদি আগ্রহ থেকে জাস্ট দেখবো বলে দেখতে চান, সেক্ষেত্রে দিতে পারি। কিন্তু আমারগুলো ওইরকম পড়ার মতো আহামরি কিছু এখনো, মানে হাতে গোড়া টাইপের পাবলিকেশন এখনো কিছু করতে পারিনি। সহজ কথা, আমার খুব একটা কিছু নাই, 3টা জার্নাল আর্টিকেল আছে, 9টা একাডেমিক বুক চ্যাপ্টার আছে, আর 4-5টা রিপোর্ট, ম্যাগাজিন 2-3টা লেখা, দ্যাটস ইট। মানে সবগুলো মিলিয়ে 12-13-11-12টার মতো মনে হয় পাবলিকেশন। সো আর খুব কোনোগুলোই খুব হাই কোয়ালিটি, মানে অনেক বেশি স্টাডি করে বিগ ডাটা নিয়ে কাজ করেছি এরকম কখনো ছিল না। সো যদি একান্ত দেখার জন্য দেখতে চান, সেক্ষেত্রে দেখতে পারেন, সেক্ষেত্রে আমি পার্সোনালি আপনাকে পাঠিয়ে দিতে পারি। আপু বা হচ্ছে আমার, আপনি যে রিসেন্ট বললেন না এংজাইটি যারা হচ্ছে ডাইরেক্ট হেলথ ওটাও ওয়ার্কার, খুবই ছোট্ট এটা একটা নিয়ে কাজ, একটু খুবই লাইট একটু একটা কাজ জানতে ওটা। চাচ্ছিলাম। আর আপনার এটা মহত্ব যে আপনি বলতেছেন এতগুলো কাজ করার পর যে হচ্ছে খুবই কম করেছি বা হচ্ছে অল্প, এটা আপনার মহত্ব আর কিছু না। এটা আমার মহত্ব না, এটা সত্যি কথাই। আপনারা আমার একটু মানে ইয়ে দেখলেই বুঝতে পারবেন, কাজ দেখলেই বুঝতে পারবেন, যা সত্য তাই বলা। কারণ আমি এখনো ছোট, আমার তো